হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমাদের হ্যালো। আমাদের পডকাস্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর বরাবরের মতো আমি এবং অরুণিত আছি। আমাদের সাথে আজকে আছে তামান্না, আমাদের বান্ধবী। হাই। তারপর আমরা হ্যালো। সবাই কেমন আছি? হ্যালো সবাইকে। হ্যালো তামান্না, থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আচ্ছা, আমরা তো ফর্মালি আজকে আমরা সবকিছু আসলে করছি তিনজন, কেন? তো আমরা না পালা পালা করে কথা বলাটা খুব ভালো। হ্যাঁ, যে আমরা তো ফর্মালিটি কেন মেনটেন করতেছি, মানে তামান্না তো আমাদের বান্ধবী, ঠিক আছে। আমরা তো বলছি যে লাস্ট পর্বে যে আমরা সবসময় আমাদের কোনো এক বন্ধু বা বান্ধবীকে, মানে প্রথম কিছু এপিসোডে আমরা আমাদের বান্ধবীদেরকে নিয়ে আসবো, বান্ধবী বা হচ্ছে সিনিয়র আপু বা জুনিয়র ছোট বোন, ওদেরকেই নিয়ে আসবো, আমাদের কাছের পরিচিত মানুষজন। কিন্তু মানে পোলাদের কোনো ভাত নাই, এটাই হচ্ছে কথা। বলতেছিলাম যে আজকে যেহেতু আমরা তিনজন, সো কথায় অনেক ক্ল্যাশ হবে। সো আমরা হ্যাঁ, পালা পালা করে কথা বলবো। আগে মার্সি বলবে, তারপর তামান্না বলবে, তারপর আমি বলবো। এমনি বললে ভালো আর কি। ওকে, হ্যাঁ তা ঠিক আছে। তারপর তামান্না, তুমি কেমন আছো? আমি আছি ভালো চলছে। 0 থেকে 10-এর মধ্যে তোমাদের কত কি দিবা অবস্থা? তোমার ভালো থাকা? 5। 5? হ্যাঁ, সারা, 5। তুমি কত দিবা? কি ভাই, প্রতিদিনই শুরু করছি 0 থেকে 5-এর মধ্যে, 10-এর মধ্যে। 0 থেকে 10-এর মধ্যে আজকে কত দিব? আজকে খারাপ হয়নি, আমি আজকে অনেক কাচ্চি খাইছি। সো হ্যাঁ, আই থিঙ্ক আমি আজকে 4.5 দিব। আচ্ছা, আমি দিব হুম। 6। আচ্ছা, মানে আমরা আসলে গতকালকে জীবনে তুমি 6 করতেছি কি, দিছিলা। মানে জীবনে আমরা কে কি করছি এখন। যে আমি কিছু করতেছি না, আমি বেকার, আমি হচ্ছে যে এই পডকাস্ট নিয়ে আসি। আর হচ্ছে তোমরা কে কি করতেছো জীবনে? আহ, আমিও এই মুহূর্তে বেকার। আমি হচ্ছে সেম। আমি কার হওয়ার অনেকগুলা চেষ্টা পেন্ডিং করতেছি, বিলের পিছে দৌড়াইতেছি। খুব চেষ্টা করতেছি কার হওয়ার জন্য। বেকারই আছি, কিন্তু বেকার থেকে যাচ্ছি সামহাউ। আর আমার জীবনে এখন একমাত্র অ্যাক্টিভিটি হচ্ছে আমি ভরতনাট্যম ক্লাসে ভর্তি হয়েছি, ওটা ছাড়া আমার জীবনে কোনো অ্যাক্টিভিটি নাই। বাহ, বরং এটা একটা ভরতনাট্যমকে কেন্দ্র করে হচ্ছে এক্সারসাইজ বা ইয়োগা এগুলা ব্যাক করতেছে, মাঝখানে এগুলাও ছিল না। এখন একটু সেলফ কেয়ার ব্যাক করছে ভরতনাট্যমকে কেন্দ্র করে। আদারওয়াইজ আমার জীবনে কোনো অ্যাক্টিভিটি নাই এখন। বাহ, ওয়াও, দ্যাটস হ্যাঁ গ্রেট। চমৎকার। গতকালকে সেলফ কেয়ারের কথা হচ্ছিল যে আমরা নিজেরা অনেক বেশি সেলফ কেয়ারটা কমায় দিচ্ছি, নিজেকে যত্ন নিচ্ছি না। তো তাওয়ানার ভরতনাট্যমের জার্নিটা আমরা আজকে শুনতে অনেক আগ্রহী, যে কি মনে করে হঠাৎ ভরতনাট্যম শুরু করা হলো বুড়ো বয়সে। আচ্ছা, এটা আসলে হঠাৎ না, মানে আমার হচ্ছে মানে ক্লাসিক্যাল কোন একটা নাচ, মানে বাংলাদেশে তো ওরকম ভাবে ক্লাসিক্যাল নাচের প্র্যাকটিস নাই। ওই যে বাংলাদেশের মানে এমনি পোলাপান ছোটবেলায় যে নাচটা শিখে, ওটা তো আসলে দিনে ক্লাসিক্যাল ডান্সে কোনো একটা শাখা ধরে হুম। শেখা হয় না। ছায়ানটে যায় যারা বা যে বাফায় যায় তারা শিখে। বাট আমি তো বড় হয়েছি মফস্বলে, ওইখানে সরাসরি ক্লাসিক্যাল ডান্স শেখার কোনো সুযোগ ছিল না। বাট আমার ইচ্ছা ছিল যে কোনো ফর্মের নাচটা শেখার জন্য, বাট আমার বাবা একেবারেই অ্যালাউ করে নাই। তো আমার হচ্ছে যে সবসময় ইচ্ছা ছিল যে যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করা হয় নাই ফ্যামিলি থেকে, সেটা আমি মানে কখনো যদি সুযোগ পাই আমি সেটা করব, এরকম একটা ইচ্ছাও সবসময় ছিল। তো 1.5 কি 2 বছর আগে, মানে আমার এখন যে নাচের যে গুরু অর্কি আহমেদ, আমি হঠাৎ করে 1.5 2 বছর আগে দেখলাম যে উনি অ্যাডাল্ট বিগিনারদেরকে শেখায়। অ্যাডাল্ট বিগিনারদের জন্য উনি কোর্স চালু করছে, যেটা হচ্ছে যে উনি 3 মাস ওয়াও। করে কোর্সটা নেয়। 3 মাস করে করায়, তারপরে যদি কারোর ইচ্ছা থাকে তাহলে সে মানে বেসিকটা শেখার পরে কারোর ইচ্ছা থাকলে সে অ্যাডভান্সে কন্টিনিউ করতে পারে, স্কিলড কোর্স কন্টিনিউ করতে পারে।
হ্যাঁ, এমনিতে তো এটা হচ্ছে যে ভরতনাট্যম তো পুরোপুরি আয়ত্ত করতে 5 বছর মিনিমাম লাগে। তারপরে তো এটা আসলে সারা জীবনের একটা প্র্যাকটিসের বিষয়, সারা জীবনের সাধনার বিষয়, শুধুমাত্র শখের বিষয় না। তো তারপরে যেহেতু যাদের এরকম সুযোগ হয় নাই, আমার মতো যারা অভাগা আছে, তারা যদি মানে বুড়া বয়সে এসে শিখতে চায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম ভাবে শর্ট সিলেবাসে একটা কোর্স হচ্ছে ওঠতে হবে চালু করছে। এটা আমি 1.5-2 বছর আগে দেখি প্রথম। তো তারপরে ওই ব্যাচ গুলার হচ্ছে কোর্স ডেমনস্ট্রেশন প্রোগ্রাম হয় ছায়ানটে, আমি ওই প্রোগ্রামও অ্যাটেন্ড করছি। ওই প্রোগ্রাম গুলো দেখে আমার খুব ভালো লাগছে যে হাউস ওয়াইফ, ব্র্যাক ইউনিভার্সিটির টিচার, অমুক ইউনিভার্সিটির টিচার, বা হচ্ছে যে বিজনেস ওমেন, ইনফ্লুয়েন্সার, মানে বিভিন্ন বয়সের, বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের বিভিন্ন মেয়েরা মানে খুব ভুলভাল নাচতেছে ইয়েতে, স্টেজে উঠে ছায়ানটের মতো জায়গায়, কিন্তু সবাই খুব হ্যাপি। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। একটা মিনিট, আমি কিন্তু আসতেছি। ওকে, আমি কি পজ দিব? না, তুমি বলতে পারো। আচ্ছা। তো তারপরে যেটা হয়েছে যে আমি খোঁজ নিচ্ছিলাম, কিন্তু সমস্যা ছিল যে সমস্ত ব্যাচ ছিল গুলশান, বনানী ওই দিক দিয়ে, যেটা আমার জন্য আসলে সম্ভব হচ্ছিল না। আমি যেহেতু সবসময় জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর এই এরিয়া গুলাতে আমার সবসময় রেসিডেন্স থাকে, তো এই কারণে আর কি ওইদিকে কন্টিনিউ করা এই ট্রাফিক ঠেলে এটা সম্ভব হয় নাই। তো হুম। ফাইনালি হচ্ছে উনি অনেকদিন ধরে কথা দিয়ে রাখার পরে হঠাৎ করে মোহাম্মদপুরে একটা ব্রাঞ্চ খুলে ফেলছে। উনি কোনোভাবেই মোহাম্মদপুর বা ধানমন্ডিতে প্লেস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত উনি নিজের বাসার একটা সাইড হচ্ছে যে ইয়ে করে, কম্প্রোমাইজ করে ওইটাকে স্টুডিও বানায় এদিকে ব্যাচ খুলছে। মানে এটা দেখার পরে আমি ডিরেক্ট ঘুরতে হয়ে গেছি। বাহ, বাহ, কি সুন্দর। মানে ওই আপুকে তো অনেক তাহলে তো এটা ধন্যবাদ খুবই দেওয়া ভালো। উচিত আসলে, যে হুম। সবার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করা, বা সবাইকে হচ্ছে যে নাচ শেখানো বা ভরতনাট্যম শেখানো। মানে আমি বাংলাদেশে থাকলে আমি নিজেও হয়তো বা মানে শিখতে যাইতাম আর কি। যে ছোটবেলায় তো বাবা মা নাচ গান অভিনয় বা কবিতা আবৃত্তি বা মানে ছবি আঁকা কোনো কিছু শেখায়নি। তো নিজ দায়িত্বে হচ্ছে যতটুক শেখা যায় আর কি। মানে আমারও ইচ্ছা যে বাবা মা যেগুলো শিখায়নি বা হচ্ছে যেগুলোর পেছনে, মানে এমনিতে তো মধ্যবিত্ত পরিবারের সন্তান তো, মানে একদিকে টানলে আরেক দিকে মানে হয় না এরকম আর কি ব্যাপারটা। তো হয়ে উঠিনি কখনো। তো আমিও ভাবছিলাম যে এখানে কিছু একটা করব, কিন্তু এত এক্সপেন্সিভ, আমি এখনো পারি নাই আর কি শিখতে কোনো কিছু। আমি ভাবছি যে থিয়েটার করব বা একটু নাচ শিখবো। তারপরে আমি একটু মানে ক্যারাটেও শিখতে চাই। মানে ক্যারাটে হচ্ছে যে সেলফ ডিফেন্সের জন্য খুবই দরকার আর কি। তো আমি অনেক হ্যাঁ, জায়গায় আমার খুব দেখছি। ইচ্ছা কারাতে বা ক্রাফট মাগা, আমার খুব ইচ্ছা, আমার হ্যাঁ, ক্রাফট হ্যাঁ, মাগাটা হ্যাঁ, ইচ্ছা বেশি। হ্যাঁ। তো সবকিছু মিলে এখনো হয়ে উঠেনি। আমি জানি না আমি কবে শিখতে পারবো বা আদৌ পারবো কিনা, কিন্তু ইচ্ছা আছে। তো ছোটবেলা থেকে তো শুনে আসছে যে ইচ্ছা থাকলেই উপায় হয়। দেখি সেই উপায়টা কখনো হয় কিনা। হবে। আমি আসলে মনে করতে পারি না যে 2016-র পরে মনে হয় না আমি আলাদা করে কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ইনিশিয়েটিভ নিছি। তো এর আগে টুকটাক থিয়েটারের সাথে জড়িত থাকা ছিল, কিন্তু মানে আলাদা করে কোনো মানে ট্রেনিং নেওয়া হয় নাই কারো কাছ থেকে। নাচের ব্যাপারটা শেখার আমার সবসময় অনেক ইচ্ছা ছিল, কিন্তু এখন মনে হয় না পায়ের জন্য এটা, মানে এখন পারবো। এটার জন্য আরো অনেক হ্যাঁ, কিছু করতে হবে আর কি। তো দেখে আমি ভালো লাগতেছে বুঝতে যে তুমি পারি নাই যে করতেছো। মানে ক্লাসিক্যাল ডান্সের সাথে আসলে পায়ের সম্পর্ক কোন লেভেলের, এটা আমি শুরুতে আসলেই বুঝতে পারিনি। হিউজ ইউটিউব দেখে হিউজ। অ্যাকচুয়ালি কিচ্ছু বোঝা যায় না, ইউটিউব দেখে কিছুই বোঝা যায় না। এই মানে আমার ফুটওয়ার্ক 2 বছর মানে আগের লিগামেন্টাস সবচেয়ে কঠিন পেইন আমার জায়গা। জীবন বের করে দিচ্ছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে প্রচুর পরিশ্রমটা হয়। মার্সি আজকে কি রান্না করতেছে? আমি মনে হয় লং বিন টাইপ কিছু দেখতেছি, আর একটা কি জানি দেখতেছি, পেঁয়াজ সটে করা হচ্ছে, এরকম কিছু একটা। আচ্ছা, আমি আজকে রান্না করতেছি হচ্ছে রাই শাক, ওটাও সেদ্ধ করব। তারপর ওই পাশে লং বিন না, ওইটা ওইটা হচ্ছে মরিচ, একটু মরিচ ভর্তা টাইপের ও করব, যে হামানদিস্তায় যে ভর্তাটা আচ্ছা, করে। আর ঠিক হচ্ছে আছে। যে আমি কাঁকড়া ভাজতেছি, মানে ছোট ছোট কাঁকড়া আছে না, যে আমি সেদিন ওয়াও। গ্রোসারি স্টোরে গিয়ে ছোট কাঁকড়া পাইছি। তো ওই ছোট কাঁকড়াটা দেখে আমার ছোটবেলায় আমি হচ্ছে যে ছোটবেলায় আমি আমার মায়ের সাইডে আমার হচ্ছে যে এক জেঠি আছেন, ওনারা হচ্ছে যে জুম চাষ করে। তো আমি প্রায় মানে স্কুল যখন ছুটি থাকে তখন আমি জুম চাষ যেখানে করে ওখানে যাইতাম আর কি, যে 3-4 ঘন্টা হেঁটে হেঁটে। তারপরে ওই যে যে ঝিরি বা হচ্ছে ছড়াই যে কাঁকড়া পাওয়া যায়,
তো ওইটা হচ্ছে জাস্ট একটু লবণ হলুদ আর একটু পেঁয়াজ দিয়ে ভাজে। তো আমি ভাবলাম যে যেহেতু কাঁকড়া পাইছি ছোটবেলার ওই জায়গাটা একটু ফেরত যায়, যে একটু মানে কাঁকড়া ভেজে খাই। এই আর কি আমার আজকে আয়োজন। ছোট কাঁকড়া ক্লিন করতে অনেক অত্যাচার লাগে না? এটা ক্লিন করা ছিল, ক্লিন এবং হচ্ছে তাহলে যে ঠিক আছে। রেডি টু কুক। ও, তাহলে আরাম। হ্যাঁ। আমার সুইজারল্যান্ড প্রবাসীর মতো কোন একটা ডায়লগ চলে আসছে। প্লিজ বলে ফেলো, ফিল্টার নাই। যা ইচ্ছে তাই বলো। এই তো আমাদের উন্নত সব দেশের জীবন এরকমই, আমাদের ও কাঁকড়ার হ্যাঁ ভিতরে হ্যাঁ বালু থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের কাঁকড়ার ভিতর ভালো থাকে। দিদি, ইলিশ নিয়ে কিছু বলতে চান? বিদেশি মিয়ানমারের ইলিশ খেতে কেমন আসলে? আমি কখনো মিয়ানমারের ইলিশ খাই নাই। মিয়ানমারের ইলিশের টেস্ট কেমন? ওখানে তো খুব অ্যাভেলেবল এটা। কি ইলিশের টেস্ট? হ্যাঁ, মিয়ানমারের যে ইলিশটা আসে সেটা টেস্টটা আসলে কেমন? এখন তো আসলে ইলিশের প্রোডাকশন মিয়ানমারে ওই দিকটাই মনে হয় সবচেয়ে বেশি। ক্লাইমেট চেঞ্জের কারণে মনে হয় ওদিকেই চলে গেছে সব। হ্যাঁ, তো এটাই জানতে চাইতেছি। বা আমরা যেগুলো খাই, আমরা কি মিয়ানমারের ইলিশ খাই এখানে? না তো। না, আমরা মিয়ানমার ইলিশ খাই না, বাট আস্তে আস্তে ওদিকে চলে যাচ্ছে সব, এটা বললাম আর কি। সেদিন হচ্ছে মানে রাতুলের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, তো ও বলল মানে ইলিশের অরিজিন এন্ড এভরিথিং নিয়ে ও অনেক কথা বলতেছিল। তো ওর কাছে শুনলাম যে মানে ক্লাইমেট চেঞ্জের কারণে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। আর আমি খুব অদ্ভুত একটা ইলিশ খাইছি লাস্ট উইকে। আহ সেটা হচ্ছে যে নাম বলি না বলি, তারা একটু কোথায় খাইছি। তো এটা হচ্ছে যে মেঘনার ইলিশ ছিল, সাইজটা একদম জাটকার ইলিশ, জাটকা ইলিশের সাইজ, কিন্তু ভিতরে ডিম ছিল। এবং সম্ভবত এটা হ্যাঁ, অবৈধভাবে ধরা হয়েছে, জেলেরা হচ্ছে অল্প দামে বেচে দিয়ে পালাই গেছে, এরকম ভাবে কালেক্ট করা। এরকম একটা ইলিশ আমি একজনের বাসায় খাইছি, কিন্তু ওটা টেস্টটা না খুবই অদ্ভুত। মানে ওই যে 1.5 কেজি সাইজের ইলিশের যেরকম একটা টেস্ট আসে একদম টাটকা ধরা ইলিশের, ওরকম টাইপের একটা টেস্ট, বাট সাইজটা খুবই ছোট, দেখে মোটামুটি ইলিশ মনে হয় না। অনেক বাট কাটা ছিল। ভেতরে আবার ডিম আছে। না, কাটাও ছিল না, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম যে জাটকা ইলিশে যেরকম কাটা থাকে ওরকম কোনো কাটা ছিল না, একদম বড় মাছের এটা কি মতো, ডিফারেন্ট কোনো স্ট্রাকচার ব্রিড ভালো আছে। তাহলে? এটা মেঘনা নদীর ইলিশ, বাট আমি এটা তাহলে আচ্ছা, হয়তো কখনো বা ওখানে দেখিনি। এতটাই মনে হয়, আমার আইডিয়া নেই, প্রথম আ- শুনলাম। আমি বিদেশে এসে একবারই ইলিশ খাইছি, সেটা হচ্ছে কোনো এক বাঙালি দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো মানে ওই ইলিশ যে কোত্থেকে আসছে আমি না জানি না। আর আমি বাংলাদেশে থাকলে আমি ইলিশ খুব একটা খেতাম না, মাঝে মধ্যে খাওয়া হতো। তো আমি বুঝি না আসলে। আমি পাইছি, আমি হচ্ছে খুশি খুশি সর্ষে ইলিশ রান্না করে আমি খেয়ে ফেলছি। খুব ভালো করছো। না, আর ইলিশও আমার মনে হয় যতদূর যে আমারও রেগুলার লাইফ থেকে চলে গেছে। আমার ভাই হচ্ছে কাজের সুবাদে ঢাকার বাইরে যায় ভোলার দিকে, তখন ভোলার ওই দিক বরিশালের কিছু ইলিশ বাসায় মাঝে মধ্যে আসে। এছাড়া ঢাকা থেকে কখনো ইলিশ কিনে খাওয়া হয় না। আর হচ্ছে ওই ইলিশটা আমি রান্না করে খাইছি শেখ হাসিনা পতনের পরের দিন, বুঝছো? সর্ষে ইলিশ আর পোলাও খাইছি। আহ, এটা একটা আচ্ছা মজার তাও। ব্যাপার হয়েছে শেখ হাসিনা পতনের পরের দিন। না, হ্যাঁ, ওই উইকটাতে 5 আগস্টের ওই উইকে হচ্ছে আমার কে একজন একটা ইলিশ গিফট করে। সেটা আবার হচ্ছে গণভবনের সাপ্লাই এর জন্য ছিল। তো সরকার পতনের পরে ওই ইলিশগুলো আর গণভবনের সাপ্লাই যেতে পারে নাই, তো ওই ভদ্রলোক আর কি নিজে নিজে ইলিশগুলা সেল করছে। তো ওই ইলিশগুলা বেশ প্রমাণ, মানে ওইটা আমার খাওয়া লাস্ট ইলিশ এই অগাস্ট মাসে, বা বলা যায় হ্যাঁ অগাস্ট সেপ্টেম্বর মাসে। তো সেইটা বেশ জাম্বো সাইজের একটা ইলিশ ছিল, এবং আসলে এটা অনেক টেস্টফুল ছিল। মানে থাকে না যে ছোটবেলায় আগে বলতো যে ইলিশ কাটার পরে হাত থেকে হুম ইলিশের হুম। স্মেলটা যাইতে সময় লাগে, ভাই ভাতটা খাওয়ার পরে পর্যন্ত হাত থেকে স্মেল যাইতে অনেক সময় লাগছে। মানে ওটা আসলে একটা গুড ফ্যাটি ডিম ভরা একটা ইলিশ ছিল। আচ্ছা, আমাদের একজন কমেন্ট করেছেন, আপু হোয়াটস ইওর নেম এট মার্সি? মার্সির নাম মার্সি। আচ্ছা, আর কেউ আছেন আমাদেরকে? আহ সবাই সেও, সে যদি বলেছেন লাভ ইউর ভিডিওস।
তারপরে রিদু রিদু আজকেও আছেন আমাদের সাথে, উনি হ্যালো জানিয়েছেন। আপাশি বলেছেন ভোলা হোম টাউন। না, ভোলা হোম টাউন না, কাজের সূত্রে আসলে ভোলায় যাওয়া হয় আমার ভাইয়ের, তো সেখান থেকে মাঝে মধ্যে ভোলার রিলেশন, ভোলা হোম টাউন না। আচ্ছা, আজকে যেহেতু হচ্ছে আমি একটু থামাতে চাই। আজকে যেহেতু তামান্না আসছে, তামান্না তুমি কি জানো আমাদের এই পডকাস্টটা আমরা কেন করতেছি বা কি কারণে করতেছি? না, ইন্ডিরেও জানি না, এবং আমি আসলে সময় পাই নাই আগের দুটা দেখার। আমার কাছে, আমি তো জানতাম না যেটা করতেছো তোমরা, হুট করে নোটিফিকেশন আসলো প্রথমটার পরে, পরে আমি জাস্ট একটু চেক করে রেখে দিছি, দেখার আর সময় পাই নাই। তো এই পডকাস্টটার যেটা উদ্দেশ্য, আমি চাইছি হচ্ছে এখানে ওই মেয়েদের যে একটা প্ল্যাটফর্ম দরকার। ধরো মানে এক এক দিন এক একজন গেস্ট আসবে এবং হচ্ছে সবাই আমরা মানে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন হচ্ছে মেয়েদের সাথে, মানে আমাদের বন্ধু বান্ধব বলো বা হচ্ছে যে আমাদের সিনিয়র আশেপাশে যারা আছে আমরা যাদেরকে চিনি, চেনা পরিচিত, তো ওনাদেরকে এই পডকাস্টে নিয়ে আসে আর কি। এক এক দিন এক একজন হচ্ছে যে এক একজনকে নিয়ে আসবো, তারা জীবনে কি করতেছে বা হচ্ছে তাদের ভবিষ্যতে কি প্ল্যান এইসব আর কি জানার জন্য, জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা বলার জন্য। ওকে। মানে বেসিক্যালি আমরা তো ঢাকায় থাকলেও সবার প্রত্যেকদিন সবার সাথে দেখা হইতো না, তাই না? সবার দেখা গেছে ওই ভিডিও কলেই কনফারেন্সেই কথা হচ্ছে, প্রতিদিন তো এই জ্যাম ঠেলে দেখা করার অবস্থাটা কারোই হয় নাই। তো কেন না যদি দূরেও চলে যাই, তার মানে এটা একটা বাহানা আসলে একসাথে হওয়ার, বলা যায়। প্লাস হচ্ছে মেয়েদের তো কথা বলার কোনো জায়গা নাই, তো তারা চাইলে আমাদেরকে এখানে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে বা মানে তারা নিজেরাও যদি যোগাযোগ করে যে আমি আসতে চাই আপনাদের পডকাস্টে, আমি কিছু কথা বলতে চাই, তো মানে এভরিওয়ান ইজ ওয়েলকাম। ওকে। যেহেতু বাংলাদেশে আসলে পুরুষদের হয়ে যাচ্ছে, তো আর কি আমরা একটু জায়গা খোঁজার চেষ্টা করছি, ঠেলে ঠুলে, বুঝতেই পারতেছেন। বাংলাদেশে কার হয়ে যাচ্ছে সেটা আমরা জানি না, আসলে জানি হোক না কেন বাংলাদেশ এক আমাদের একদিন সবার, ঘুরতে ঘুরতে বাংলাদেশ মনে হয় আমাদের। এক একজনের বাপের কি আর করা যাবে। এটাই। আর মানে আচ্ছা, আমাদের একটা কমেন্ট এসছে, হাউ, আপাশি বলেছেন, হাউ ডাজ ঢাকা ফিল ফর আওয়ার উইমেন রাইট নাও? আই হ্যাভ গটন মিক্সড রেসপন্স। আচ্ছা, আমি আজকে একটা নিউজ দেখলাম যে শুধু সেপ্টেম্বর মাসে 44টা রেপ হয়েছে। সো হ্যাঁ, যেটার এটা হচ্ছে ইয়ার সারা দেখো, দেশের অবস্থা। এটা মনে হয় আমি এটা কাদের নাটশেলে কাদের পেলাম, দেয়া নাটশেলে দেখলাম। নাটশেলে। ওরা ওরা নাটশেল অথবা ফ্রন্ট পেজ কেউ একজন, নাটশেল কারোটাতে একটু দেখলাম অথেন্টিসিটি মেনটেন করার যে ওরা চেষ্টা করে, বলতেছে ফ্রন্ট যে পেজের শুধুমাত্র, বিষয়টা আমি শিওর না। হ্যাঁ, কিন্তু তোমার কি মনে হয় যে 44 নাম্বারটা আসলে এটার অথেন্টিসিটি, মানে বুঝতে পারতেছো হ্যাঁ, যে এটা আসলে কি? মানে ভুল হলেও এটা বড় হবে, সংখ্যাটা ছোট হবে না। না, এই হ্যাঁ, যে ভুল হলে নারীদের সংখ্যাটা আসলে বেশি হবে কিন্তু কম হবে না। নারীদের প্রতি হচ্ছে ভায়োলেন্সটা এটা কম বেশি কিন্তু সবসময় ছিল। রিসেন্টলি মেয়েরা এটা বেশি ফিল করতেছে, আমি জানি না কেন ফিল করতেছে বা কেন এরকম ঘটনার সম্মুখীন হচ্ছে অনেকেই। মানে ধরো আমি আচ্ছা। ফেসবুকে যাচ্ছি বা হচ্ছে যে মানে অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওগুলোতে আমি ঢুকতেছি, আমি প্রতিদিন আমার চোখে পড়তেছে যে দুই তিনটা ঘটনা কেউ না কেউ শেয়ার দিচ্ছে, যে উবারওয়ালা থেকে শুরু করে তোমার মানে হ্যাঁ, উবারের রাস্তাঘাটে ঘটনাটা লোকজন থেকে দেখলাম। শুরু করে দোকানদার থেকে শুরু করে এভরিওয়ান, যে মানে কোনো না কোনো কিছু ভাবে হচ্ছে যে মানে তাদের মাধ্যমে মেয়েরা মানে হেনস্থার শিকার হচ্ছে বা হচ্ছে যে এগুলো তো হইতেছে আর কি প্রতিনিয়ত। আচ্ছা, তো আমি উবারের ঘটনাটা কি? উবারের ঘটনা বলতে আমি রিসেন্টলি উবারের হচ্ছে যে একটা পোস্ট আমি ফেসবুকে ভাইরাল হতে দেখছি। বলো, বলো মার্সি, বলো। না না, তুমি শেষ করো। হ্যালো। হ্যাঁ, মার্সি রান্না করতে চলে গেছে, তুমি উবারের ব্রিফ করো ঘটনাটা আমাকে। ওইটাই যে, উবারের ঘটনাটা এরকম যে কেউ একজন উবার নিছে, রাতের বেলা গভীর রাত ছিল, তো সেখানে উবারওয়ালা আর কি ঝামেলা করছে, পোস্ট আমি তোমাকে পরে পাঠাবো। কিন্তু এরকম মনে হয় কয়েকটা ঘটনা রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এখন। যেটা বললা যে আগে আসলে ঘটনাগুলো ঘটতো, আমার মনে আছে এটা আসলে সব সময়ই ছিল, এটা সব সব সময়ই সময় হয়ে ছিল, আসছে, আমি মানে এটাই বলছি কমছে যে বা বাড়ছে সামটাইমস হচ্ছে এটা কিছু না, এমন কিছু না। সব সময় হয়ে আসতেছে। এবং
এই যে এখন যেরকম বাড়ছে, এটা অবশ্যই হচ্ছে যে এখনকার ল অ্যান্ড অর্ডারের একটা ভূমিকা এখানে আছে, যেহেতু ল অ্যান্ড অর্ডারের কোনো ঠিক ঠিকানা নাই 5 আগস্টের পর থেকে। বাট এখন যেরকম হচ্ছে যে একই টাইপের ঘটনা সেম প্লেসে বারবার হচ্ছে রিপিটেডলি, এই ধরনের বিষয় কিন্তু আমরা এর আগেও দেখছি। যেরকম সম্ভবত কুড়িলের দিকে বা এরকম টাইপের কোন একটা জায়গায় আমি এরকম একটা ঘটনা মানে বেশ কয়েকটা দেখলাম। মানে একজন একটা থ্রেড ক্রিয়েট করছে কালকে, মানে প্রথমে আমি একটা দুটো পোস্ট রেকর্ড করছি, পরে আমি গতকালকে দেখলাম যে একজন একটা থ্রেড ক্রিয়েট করছে যে সেম প্লেস সেম ঘটনা রিপিটেডলি ঘটে যাচ্ছে এরকম একটা এক্স্যাক্টলি থ্রেডে। এক্স্যাক্টলি হ্যাঁ, ওইটাই কিছু দেখছি একটা আমি। স্প্রে করছে সিরিঞ্জ দিয়ে একটা, ওটাকে দেখেছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হোয়াইট সবাই। লিকুইড অর সামথিং। আচ্ছা, এই যে বিষয়টা যে বাস থেকে নেমে মেয়েদের ফলো করছে বা র্যান্ডমলি যে কোনো একটা মেয়েকে ফলো করে করছে, রাস্তা পার হচ্ছে ফলো করছে। আবার মাঝখানে একটা ট্রেন্ড ছিল এরকম 3-4 বছর আগে, সেটা হচ্ছে যে বাসে মেয়েদের পেছনের সিট জামা কেটে থেকে দেয়া। মেয়েদের জামা বা পায়জামা কেটে দিত। এবং এটা কিন্তু হ্যাঁ এমন না যে একটা বাসে হচ্ছে বা যে কোনো একটা এক ধরনের একই রুটের বাসে হচ্ছে, সব রুটের বাসেই রেগুলার হচ্ছিল। মানে একটা পোস্ট ভাইরাল হওয়ার পরে দেখা গেল যে এটা আরো হচ্ছে, এবং ওটা আবার আস্তে আস্তে এটা কমেও গেল। এখন আমরা ওটা শুনি না। মানে এই যে মেয়েদের এই হ্যারাসমেন্ট গুলো, এগুলো কিন্তু রেগুলার বেসিসে মানে খুবই অভিনব কায়দায় হতেই থাকে, কিছু না কিছু হইতেই থাকে। এবং অনেক সময় দেখা গেল যে একই আমি ঘটনা এরকম রিপিটেডলি কয়েকটা ঘটে গেছে, সবগুলো সামনে আসেও নাই। আচ্ছা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে এটা মানে প্রতিনিয়ত হচ্ছে। এই জিনিসটা আমরা মানে শতকরা কত পার্সেন্ট আমি জানি না এটা ফেস করছে। আমি ছোটবেলায় হচ্ছে যে কয়েকবার ফেস করছি। তারপর হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, আমি যখন হচ্ছে যে পাবলিক বাসে যাতায়াত করতেছি, তখন পাশে যে সিটে একটা লোক বসা, সে আমার হচ্ছে গায়ে মানে ব্যাড টাচ করতেছে। এবং হচ্ছে ছোটবেলায় যখন আমি হুম। ক্লাস 7-8 এর দিকে বা 8 এর টাইমে, ওই টাইমে আমি সিএনজিতে করে যাচ্ছি। মানে আমি একটা বাচ্চা, মানে ওই টাইমে হচ্ছে যে পাশে বসা লোক হচ্ছে যে আমাকে ব্যাড টাচ করতেছে। ওই টাইমে তো আমরা জানি না এগুলো যে কিভাবে আমাদের ভয়েসটা রেজ হুম। করতে হয়। আমি কাউকে বলতে পারি নাই বা আমি শেয়ার করতে পারি নাই এগুলা। তো আমার কথা হচ্ছে ওই জিনিসটা, ওই সেম জিনিসটা মানে সেম মানুষটার দ্বারা আমি হচ্ছে যে এটা 3-4 বার ফেস করছি দ্যাট টাইম। মানে ওই লোকটা বলতে গেলে আমাকে হচ্ছে যে ফলো করতো এরকম আর কি, যে প্রতিদিন আমি যখনই যে কোনো সিএনজিতে উঠতেছি ওই লোকটা পাশে বসে আছে। তো এটা কিভাবে সম্ভব? মানে তখন তো মানে আমি ফ্যামিলি কারোর সাথে শেয়ার করতে পারি নাই, বা আমার আশেপাশের মানে যাদের সাথে শেয়ার করছি, টিচারদের সাথে শেয়ার করছি, তারা এটা পাত্তা দেয় নাই বা হচ্ছে যে তারা এটা সিরিয়াসলি নেয় নাই। তো আমরা কতটুকু সাপোর্ট পাই আসলে? হুম। তুমি যেটা যেটা বললে না যে অনেক আগের কথা। ওই সময় বা ওই বয়সে তুমি ভোকাল হইতে শিখো নাই, ভয়েসটা কিভাবে রেজ করতে হ্যাঁ, হয় তুমি শিখো নাই। বাট এখন তো আমরা গ্রোন আপ, আমার মনে হয় আমরা এখনো শিখি নাই। ওই মোমেন্টটা না অ্যাকচুয়ালি ব্রেনটা কাজ করে না, টোটাল বডি ফ্রিজড হয়ে যায়, ব্রেন ফ্রিজড হয়ে যায়, কিচ্ছু কাজ করে না। ওই সময় ব্রেন কোনো সিগন্যালই দেয় না যে মানে চিল্লাইতে হবে বা ওকে একটা থাপ্পড় মারতে হবে বা কিছু একটা করতে হবে। মানে ঘটনাটা ঘটে যায় ওই মুহূর্তে, কিন্তু রিয়াক্ট করা আসলে খুবই কঠিন। ইভেন না যাদের নার্ভাস সিস্টেম একদম আয়রন মেড তাদের জন্য এটা অনেক কঠিন এক্স্যাক্টলি ওই মোমেন্টে ভোকাল হওয়াটা বা ওই মোমেন্টে একটা ওই অ্যাকশনে যাওয়া। মানে মানে ওই প্রথমে তো মোমেন্টে মাথাতেই ঢুকে না যে কি হয়ে গেল। কি প্রথমে তো হয়ে গেল না। এইটাই এক্স্যাক্টলি মানে কি হয়ে এক্স্যাক্টলি গেল এটা অ্যাবজর্ব করতে এক্স্যাক্টলি করতেই তো মানে কি রেসপন্স করব। এখন একটা হয়ে আসছে যে ওকে গাউসিয়ার ভিতরে যাইতেছি ভিড়ের মধ্যে, এরকম এরকম করে সামনে ব্যাগ নিয়ে, হ্যাঁ বুকের হুম। মধ্যে এভাবে করে হুম। ব্যাগটা নিয়ে হাঁটতে হয়। কুনুইগুলা হচ্ছে আমার মানে অস্ত্র। হ্যাঁ এগুলো হচ্ছে আমার অস্ত্র। এগুলা দিয়ে হচ্ছে মানে রাস্তায় চলতে হয়। আর আমরা তিনজন মানে কয়েকজন বন্ধু মিলে 2 দিন আগে মনে হয় গল্প করতেছিলাম এই ভায়োলেন্স নিয়েই। তো এক একজনের এক্সপিরিয়েন্স শুনে তুমি তোমার হাত মানে তোমার গায়ের ভিতর দিয়ে হাত ঢুকাই দিচ্ছে। কেউ একজন বাসে ঘুমায় গেছে, তার গায়ের জামার ভিতর দিয়ে হাত ঢুকাই দিচ্ছে, সে ঘুম থেকে উঠে দেখে মানুষটা দৌড় দিচ্ছে। তুমি কখন বলবা, চিৎকারটা কখন করবা? এক্স্যাক্টলি। আবার এমনও ঘটনা আছে যে ধরো তুমি ভোকাল হইলা, বাসে এরকম একটা ঘটনা ঘটলো, কিংবা আহ, গাউসিয়া, চাঁদনি চক এই জায়গাগুলোতে এরকম একটা ঘটনা ঘটলো, তুমি ওখানে রেসপন্স করলা, চিৎকার করলা, পাল্টা তোমাকেই স্লাট শেম করা হবে। এটা তো আছেই। ওরকম একটা টাইমে তুমি যে চিৎকার করবা, হ্যাঁ, মানে তোমাকে কেউ ভোকাল সাপোর্ট হতে করবে না। হলেও ওই রিস্কটা সবাই মাথায় হচ্ছে নিয়ে বাসে করতে ওই হয়। লোকটার দিকে চলে যাবে।
ওই হকার্স মালিক সমিতি হচ্ছে ধুস করে তোমার ইয়েতে চলে যাবে, ওই ভিড়ের মধ্যে লোকটাকে বলবে না না আমাদের লোক এরকম করে নাই, আপনারা আপনি কেন এরকম আসছেন। মানে পাল্টা কথাটা আমাকেই তো শুনতে হবে, আমি কি ভয়েস রেজ করব? না, পুলিশের কাছে গেলে আমাকে শুনতে হবে যে না আপা ঠান্ডা হন, থাক বাদ দেন, এটা রিপোর্ট লিখায়েন না। আমি যেটা বলতে সো চাচ্ছিলাম ওই যে যে ছোটবেলার সাথে যে কাহিনীটা আর কি যেটা ঘটছে, আমি হচ্ছে তৎক্ষণাৎ আমি চিল্লাই উঠছি, চিল্লাই উঠে হচ্ছে যে আমি বলছি আপনি আমাকে এইভাবে হচ্ছে যে আমার গায়ে হাত দিচ্ছেন কেন। পরে হচ্ছে যে মানে সিএনজি ওয়ালা বা হচ্ছে যেই ছিল না কেন ও মানে পরে হচ্ছে উনি সিএনজি থামায়, আমি বলছি আমি যাব না, আপনি ওই লোককে হচ্ছে সামনে বসান, নাইলে হচ্ছে যে আমি নেমে যাব। পরে ওই লোক হচ্ছে ওই মানে বুইড়া বেটাকে ওই লোক হচ্ছে পরে সামনে নিয়ে বসাইছে, বুঝছো? এরকম হয়েছে আর কি। আর হুম। হচ্ছে যে লাস্ট টাইম আমি যেটা ফেস করছি যে তোমার 2020 সালে পাবলিক বাসে পাবলিক ট্রান্সপোর্টে, তো মানে আমি মিরপুর থেকে আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। তো ওই টাইমে হুম। হচ্ছে যে যেটার সম্মুখীন হয়েছি আমি পরে হচ্ছে যে চিল্লায় উঠছি, বাট নো ওয়ান সাপোর্টেড মি এট দ্যাট টাইম। তো পরে আমি কি করবো, এরপর থেকে আমি আর কোনোদিন পাবলিক বাসে উঠি নাই, আমি আর পাবলিক বাসে যাতায়াত করি নাই। যে আমার টাকা থাকলে আমি যদি কোথাও মুভ করতে চাই আমি হচ্ছে যে উবার নিয়ে মুভ করছি, আমি তাও পাবলিক বাসে মানে আমি দেশ ছাড়ার আগ পর্যন্ত আমি আর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি নাই, মানে ওইটা আর আমার হয়ে উঠে নাই যে ওই মানুষজন এখন সাহসটা। আমাকে বলে কি যে তোমার এখনো কোনো সেভিংস নাই কেন? কারণ আমার লাইফের সব মানে যত টাকা পয়সা আছে আমি যা কামাই এটা আমার ট্রান্সপোর্টেশনে চলে যায়। তাই না, আমি যদি একটা উবারে চলে উবার যাচ্ছে। একটা সিএনজি হুম। কিছু একটা না আমি নেই, তো আমি যদি বাসে যাই তাহলে ওই শান্তিটা আমি পাবো না। মানে এখন আর এসে ওই উপায়টা আমি তো হইতেছে না, আমি পোস্ট এখন যে মানে ক্যাম্পাসে যাই কি যে জঘন্য একটা রুট। আমি বলো তো পোস্ট তামান্না। কোভিডে আর মানে বাসে উঠতে পারি নাই, মানে ওই যে তার আগে কয়েকটা রোমান্টিক ইভেন্ট হয়ে গেছে। এরপরে যখন হচ্ছে যে মানে করোনার সময় তো বাসে ওঠার অভ্যাসটা চলে গেল, এবং দেখা গেছে যে আমরা 20 সালে ইচ্ছা করেই বাসে উঠি নাই যে না একটু ক্রাউডেড প্লেসে যাব না। 21 সালেও চেষ্টা করছি যে না ক্রাউডেড প্লেসে যাব না। 22 সাল যখন আসছে তখন না ওই মানে মাঝখানে এই 2টা বছর আর মাথায় কাজ করে অভ্যাসটাই নাই যে আমি চলে তো গেছে। ইচ্ছা করে উঠি নাই। আমি তো ইচ্ছা করে উঠি নাই, মানে আবার নতুন করে ওই যুদ্ধটা করতে হবে, আবার নতুন করে নিজেকে ট্রেইন আপ করতে হবে ওই যুদ্ধটার জন্য। এই শক্তিটা আর হয় নাই 22 সাল থেকে। তো এখন আমি যেটা হয় যে হ্যাঁ টাকা পয়সা সব ট্রান্সপোর্টেশনে 5ই চলে আগস্টের যায়। পর থেকে আবার বাসে ওঠা শুরু করছি। আমি আবার বাসে ওঠা শুরু করছি এবং উঠা শুরু করার পর আমার যখন মনে হয় যে ও নো, আমাকে ওই মহিলা সিটে এভরিডে বসতে হবে, মহিলা সিটে বসার পরেও আসলে খুব একটা শান্তি পাবো না। আর যদি রাতে ফেরার সময় হয় অফিস থেকে, তখন তো বাসগুলো একদম প্যাকড হয়ে থাকে, দাঁড়ায় থাকে, মানে কি যে জঘন্য একটা অবস্থা, মানে কিছু বলার নাই। তাসনুভা তাজিন আমাদের বন্ধু হাই ইভা। আমাদেরকে হাই জানিয়েছেন, হ্যালো এভা। হ্যাঁ, আমরা হচ্ছে যে ইভাকে নিয়ে আসতে চাই আমাদের গেস্ট হিসেবে, ওর সাথে আমি অলরেডি যোগাযোগ করেছি এবং হচ্ছে যে আমরা সময় মিলাতে পারলে আমরা আচ্ছা, ওকে নিয়ে আসবো। একজন একটা একজন ইন্টারেস্ট প্রকাশ করছে জয়েন If করার জন্য। possible, I would like to join the podcast someday. I am a chef too. Would love to have a discussion and conversation about culinary stuffs. Of course, সেজুতি আপু, আমরা হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব বা যোগাযোগ করব, আপনি যেহেতু বলেছেন। আমি নিজ দায়িত্বে আপনাকে নক দিব। আমাদের তো একটা অলরেডি প্ল্যান ছিলই যে আমাদের নিয়মিত যারা শ্রোতা থাকবে দর্শক থাকবে হ্যাঁ, তাদেরকে আমাদের শোতে ইনক্লুড করা উইকে একদিন। সো হ্যাঁ অবশ্যই, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। মার্সি তোমার মেইলটা শেয়ার করে রাখো। হ্যাঁ, 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 অবশ্যই। মার্সি তুমি কি অলরেডি কাঁকড়াগুলো দিয়ে দিছো? হ্যাঁ। হ্যাঁ আমার মনে হচ্ছে দেখেছি কাঁকড়াগুলো দিয়ে দিছো। আমি আসলে গল্প করতে করতে খেয়াল করতে পারিনি বিষয়টা। এটা কি ভাজা ভাজা হবে? হ্যাঁ, ভালো ভাজা হয়ে গেছে অলরেডি, মচমচে হয়ে গেছে। এটা কি সফট শেল ক্র্যাব? ওকে হ্যাঁ। আচ্ছা। ওকে, আমরা আর ডেসক্রিপশন চাই না। ওকে, না কি মানে স্যাড হয়ে যাচ্ছ? হ্যাঁ। আমরা কাঁকড়া অনেকদিন খাই না, মনেও করতে পারতেছি না।
এই কাঁকড়াটা আসলে এভাবে রান্না করা আমরা মানে পাহাড়িরা যারা আছি, মানে যারা জুম চাষ করে তাদের কাছে তো হচ্ছে যে আদা, রসুন, তারপর হচ্ছে হলুদ আর লবণ ছাড়া আর কিছু থাকে না আরকি উপকরণ। যে অথবা একটু তেল মানে সপ্তাহে যে তেলটা কিনে নিয়ে আসে ওটা 250 ml এর মতো করে নিয়ে আসে। কারণ হচ্ছে যে মানে জুম চাষ করে সবজি বিক্রি করে কতটুকুই বা টাকা পাওয়া যায় আরকি। তো সেজন্য হচ্ছে যে আমাদের মানে আমরা আদিবাসীরা বা আমরা পাহাড়িরা আমরা পাহাড়িরা হচ্ছে সবসময় মানে বেশি মশলাপাতি খায় না। কারণ হচ্ছে যে মানে এটা সোর্স করাও হচ্ছে যে একটা টাকার ব্যাপার। যারা হচ্ছে আগে জুম চাষ করতো তাদের জন্য। তো আমার মনে হয় যে এটা বর্তমানে সবাই কম মসলা যে বলে যে আমরা কম মসলা খাই। এটা মানে অতীত থেকে হয়ে আসছে আসলে কম মসলা খাওয়ার যে একটা বিষয়। যে অনেকে এফোর্ড করতে পারে না সাপ্তাহিক বাজারে যে একটু নাপ্পি বা একটু সিদল কিনবে, ওইটাও এফোর্ড করতে পারতেছে না। যে আমাদের তো সিদল হচ্ছে যে আমাদের মানে প্রধান উপকরণ যে রান্না করার জন্যে। যেকোনো কিছুই আমরা রান্না করতেছি সবজি আমরা হচ্ছে যে সিদল দিয়ে রান্না করতেছি বা হচ্ছে স্ট্রিম পেস্ট যেটা বলে ওটা দিয়ে রান্না করতেছি। তোমার আমি মরিচ হচ্ছে পেশা দেখে আমি এখন স্যাড হয়ে যাচ্ছি। কেন? একই সাথে তুমি কি স্যাড মরিচে হয়ে শ্রিম্প যাচ্ছি কেন? পেস্ট দিবা? হ্যাঁ, মরিচে কি নাপ্পি বা শ্রিম্প পেস্ট কিছু দিবা? আমি অলরেডি হচ্ছে যে স্ট্রিম হচ্ছে যে কি জানি বলে এতক্ষণ কড়াইয়ে তেলছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তেলে একটুখানি স্ট্রিম পেস্ট দিব খাওয়ার আগে। অথবা সাইডে নিব যদি মন চায় যে হচ্ছে যে খাইতে ইচ্ছা করতেছে তাহলে স্ট্রিম পেস্ট মাখায় খেয়ে ফেলবো। বা হচ্ছে যে এখানে যেটা আচ্ছা পাওয়া যায় ওটা মেইনলি স্ট্রিম সস। তো আচ্ছা। এটা হচ্ছে কাঁচাও খাওয়া যায়। মানে আমাদের দেশে তো তুমি যে তো এখন সিদল হুম 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 কিন্তু ওইটাই ব্যবহার করতেছো, নাপ্পি তো আর পরে হ্যাঁ সোর্সিং করো নাই, যেটা করার না, কথা না, না, ছিল। না। ওই স্ট্রিম সসটাই খাচ্ছি। আমাদের দেশে তো হচ্ছে শীতল আমরা হচ্ছে যে আগুনে পোড়াই তারপর হচ্ছে ব্যবহার করি। হুম। এটা তো তোমরা দেখছো যে যেকোনো হরবো খাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ। আগে লবণে পুড়ায় তারপরে। এবারের আমের সিজনটা হরবো ছাড়াই চলে গেল। আমি এই আমের সিজনে একটা টুকরা আমও খাইনি মনে হয়। ওয়াই? আমি আম খাওয়া ছেড়ে দিচ্ছি মনে হয় জীবন থেকে। আমি কেন? উত্তরবঙ্গীয় যত আরাম আয়েশ আছে সবকিছু গা থেকে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছি। আমি গুড় খাওয়া ছেড়ে দিচ্ছি মনে হয় অতি সত্বর। তাও দোকানে গেলে মাঝে মধ্যে গুড়ের চা ব্যাপারে লোভটা আর কি সামলাইতে পারি না, সো হ্যাঁ গুড়ের চা খাই। আমার একটা দোকান আছে পরিচিত, ওই দোকানটায় গেলে আমি গুড়ের চা খাই এখন। আমার কাঁকড়ার খাঁচাটা হয়ে গেছে। আর আমি এই হচ্ছে যে মরিচটার সাথে আর কি এড করবো একটু পেঁয়াজ আর ধনিয়া পাতাও এড করবো। হ্যাঁ সেজুতি আপু, থ্যাংক ইউ। খুব দ্রুতই আশা করি আমাদের দেখা হবে, আড্ডা হবে। হ্যাঁ, তো আমরা কোন টপিকে জানি আলোচনা করছিলাম? আমরা মানে সবাই এত হতাশ হয়ে গেছে কেন? জীবনে হতাশ হওয়া যাবে না। আমরা মেয়েদের সেফটি এবং হ্যারাসমেন্ট এগুলো নিয়ে কথা হ্যাঁ, এই বলছিলাম। যে আগে আমরা এগুলো সেফটি নিয়ে কথা বলতে যেই আমরা হতাশ হয়ে গেছি। হতাশ হলে মানে চলবে না আরকি। যদি হচ্ছে যে মানে আগে আমরা উবারটা ইউজ করতাম হচ্ছে যে সেফটির জন্য। কিন্তু ওই সেফটিটা এখন উবারেও নাই। না, আমরা আসলে আমি আসলে এখনো বুঝি না, মানে আমরা কি মানে নিনজা হয়ে যাব? নিনজা হয়ে গেলে মনে হয় সুবিধা তাও হবে লাভ নাই তো, নাকি? তাও লাভ নাই। সমাজের ওই লোকগুলোকে তো আর তুমি দমায় রাখতে পারতেছো না। বুঝো নাই? যে যারা করার তারা আর হচ্ছে তুমি তুমি যাই করো না কেন তারা করবে এগুলা। রাইড শেয়ারিং অ্যাপ গুলার সেফটি মেজার গুলা বা ওদের যে মানে হেল্পলাইনে কল দিলে ওদের যে সিস্টেম গুলা মানে এগুলা এত উইয়ার্ড। মানে ওইগুলো আমি রিসেন্টলি একটু ঝামেলা ফেস করতেছিলাম, সেটা হচ্ছে যে কোনোভাবে আমি আমার বাইকারকে, এটা গত মাসের ঘটনা, আমি কোনোভাবে আমার বাইকারকে আমার পছন্দের রুটে নিতে পারতেছিলাম না। সে আমাকে মানে যাত্রাবাড়ির কোনো একটা চিপার ভাঙ্গা রাস্তায় নিয়ে জ্যামে একদম পুরো প্যাকেট করে ফেলছে। হ্যাঁ, আমি সেখান থেকে মানে এমন একটা জায়গায় সে আমাকে আটকায় ফেলছে যেখান থেকে আসলে আমি নেমে গেলে কোন দিকে যাইতে হবে আমি বুঝতেছি না, এবং ওখানে কনস্ট্রাকশন চলতেছে, বিভিন্ন দিকের গাড়ি, বিভিন্ন টাইপের ভেহিকল, মানে এত বাজে অবস্থা যে আমি ওখান থেকে নেমে মানে
পায়ে যে দাঁড়াবো, হাঁটা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নাই। আমার খুবই মেজাজ খারাপ, ফাটা রোদে খুবই জঘন্য অবস্থায় এরকম 1-1.5 ঘন্টা বসে আছি। তো ওই অবস্থায় আমি হচ্ছে যে মানে উবারের সমস্ত ধরনের যতগুলা হেল্পলাইনে ইয়ে করা যায়, আমি সবগুলো অপশন জাস্ট ক্লিক করতেছি, বাইকে বসে বসে ক্লিক করতেছি। তো একটা পর্যায়ে ওরা আমাকে কল দিছে। তো কল দেওয়ার পরে আমাকে ডিটেলস বর্ণনা দিতে হবে ওদেরকে, ওভার ফোনে, টেক্সটে হবে না। আমি বললাম যে আমি টেক্সট করছিলাম, টেক্সটেই বলি মানে না, আমি টেক্সটে না। ওখানে বিপদে পড়েছি, হ্যাঁ, আমাকে তো ওকে আমি কলে তো ওই বসে বসে লোকটার ব্যাখ্যা করতে পেছনেই হবে। বসে আছি। এক্স্যাক্টলি, আমি তো ওই লোকটার পেছনেই বসে আছি, আমি এভাবে কিভাবে বলবো? মানে এখন আমি যদি তার পেছনে বসে বলার অবস্থায় সে যদি আমাকে অ্যাটাক করে, তখন আমি কি করব? মানে এই খুব হচ্ছে স্বাভাবিক। ওদের আমার একবার মনে অবস্থা। আছে যে এরকম ঝামেলা করার কারণে আমি খুব চিৎকার দিছিলাম যে গাড়ি থামান বলে, হন হন করে গাড়ি থেকে নেমে গেছি, যে বিল টিল যা জাহান্নামে যা হবে হবে, পরে উবারের সাথে আমি পলিসি চেক করবো, বাট আমার পক্ষে সম্ভব না এসব পাইছিলামই নিয়া। মানে ফাইজলামি পাইছে নাকি, যা তা করবে। আবার গত বছর একটা ইনসিডেন্ট ছিল এরকম, ওইটাও সেম, রুট ম্যাচ করছিল না, খুবই উল্টা পাল্টা ড্রাইভ করছিল। আমি নেমে যাব, তো আমি নেমে যাওয়ার পরে আমি মানে ইয়ে দিব না, হ্যাঁ আমি হচ্ছে যে পে করব না, আমি পে করব না, যে আমি হুম পরে পে করব, আগে আমাকে হচ্ছে উবার থেকে একটা কিছু জানাবে তারপরে পে করব। হুম তো উনি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, খুবই বাজে অবস্থায়, বৃষ্টি হচ্ছিল রাস্তায়। তারপর একটা পর্যায়ে সে আমাকে ফলো করা শুরু করছে, মানে ওইটা অনেক লম্বা ইতিহাস। তারপরে একটা পর্যায়ে আমার যেটা হয়, প্যানিক অ্যাটাক হয়ে আমি রাস্তায় পড়ে গেছি, ব্যথা পাইছি হাঁটুতে। এটা কত সাল? মানে ওইটা, এটা গত বছর, জাস্ট গত বছর, বাহ, এটা গত তাহলে বছর এটাই। জুলাই মাসে, আই গেস গত বছরের জুলাই মাসে ঘটনা এটা। ও, তোমাদের একটা মজার কাহিনী বলি। এটা হচ্ছে দুই প্লিজ। হাজার বিশ সালের বা 21 সালের শুরুতে, 20 সালের দিকে, বুঝছো? মানে আমি উবারের জন্য হচ্ছে যে মানে রিকোয়েস্ট করি আর কি, যে ওই যে উবার বুক করার জন্য। পরে হচ্ছে যে একজন অ্যাকসেপ্ট করছে আমার রাইড। অ্যাকসেপ্ট করার পর ওই ড্রাইভার তো আসে না আসে না আসে না। মানে পরে আমি মানে টেক্সট করতেছি, আপনি কোথায় আপনি কোথায়। যে তখন আমি মানে ওই যে মানে জাহাঙ্গীরনগর থেকে আর কি, যে ঢাকায় আসবো, ওই বেটা মানে রাইড একসেপ্ট করে সে হচ্ছে যে কই কই জানি চলে গেছে। পরে উবার আমার কাছ থেকে 800 টাকা কেটে নিচ্ছে বিল। তুমি এটা কমপ্লেন করো নাই? এই এটা গভর্নমেন্ট ঝামেলা টাকা আমার তো সাথে আমি হয়েছিল। দিচ্ছে। কমপ্লেন অনেকবার করছি, ওই টাকা আমি জীবনে আর ফেরত পাইনি। মানে আমার 800 টাকা আমার হচ্ছে আবার যে উবার নিয়ে গেছে। হ্যাঁ, এবং টাকার এটা বিষয়ে আমার উবারের আমার সাথে সাথে আমার দুইবার অভিজ্ঞতা হয়েছে, ভালো। একবার 800 টাকা, একবার 400 টাকা। আমি ওই টাকার ফেরত পাই নাই। ওয়াও। না আমি এবার ডিয়ার উবার, আপনি যদি এই যতবার আমি পডকাস্ট শুনে থাকেন, মাসে টাকা ফেরত দেন। আমি আমি অনেকবার কত হচ্ছে বছর মেইল করছি উবার ওনাদেরকে, চালাই, বাট আমি দেয় নাই। শুরু থেকে সমস্ত টাকা ফেরত পেয়ে গেছি, টাকা নিয়ে কোনো ঝামেলা হয়নি। আমাকে আমি না, জানি না। আমারও এরকম আছে যে আমাকে হচ্ছে এই যে তুমি বলছো না যে রাইড ঘুরায় ঘুরায় নিয়ে যাচ্ছে, তো এরকম সে, আমি তাকে বলতেছি, সে হচ্ছে ওই যে তখন কুড়িল বিশ্ব রোডে ফ্লাইওভার দিয়ে সে আমাকে 3-4 বার হুম। করে ঘুরাচ্ছে, আমাকে বলছে খুঁজে পাচ্ছি না। আরে ভাই, তুই ফ্লাইওভার থেকে নিচে নাম, ফ্লাইওভারের উপরে তুই ডেস্টিনেশন কোথায় খুঁজে পাবি? এই করতে করতে আমার 900 টাকা বিল আসছে, এবং এবার ওইটাই আর করে নাই। এবং আমার কাছে দেওয়ার জন্য টাকাও ছিল না, আমাকে এই জায়গা থেকে বিকাশে ঢুকায় টাকা নিতে হয়েছে, ওখান থেকে সে আবার বিকাশে টাকা নেবে না, তাকে 900 টাকা ক্যাশ দিতে হবে। সো হ্যাঁ, এরকম ট্র্যাজেডি আমার সাথে হয়েছে, হয় নাই তা না, এবং ওইটার কোনো রিফান্ড আমি পাই নাই। মানে এটা কোনো কথা? এইটাই কথা, এটাই স্বাভাবিক। আমার মানে তুমি গাধা, তুমি মানে বকচোদ, তোমার সাথে দেরি এরকমই হবে। হলেও ঝামেলা হলেও বাট টাকাটা হচ্ছে যে আমি সবসময় ফেরত পেয়ে যাই, কোনো না কোনো ভাবে টাকাটা ফেরত পেয়ে যাই। এবং টাকাটা তো সবসময়, আমি যেহেতু সবসময় উবারে আমি আবার ক্যাশ পে করি, কখনোই অনলাইন পে করি না উবারে, যেহেতু সবসময় ক্যাশে পে করি, এই কারণে আমার টাকাটা ফেরত আসে সবসময় ওয়ালেটে। উবারের ওয়ালেটে আমার এই জন্য মাঝে মধ্যে ক্রেডিট থাকে। এই ক্রেডিট পরের রাইডে অ্যাডজাস্ট করার সময় হয় আসল ঝামেলাটা। সে তো শুরুতে দেখছে ভাড়া একটা, পরে তো যায় কমে, এটা সে কম নেবে না। হুম। আমার হ্যাঁ, ক্রেডিট কথা যে ছিল আমি কেন? 30। জানলে তো আমি সেটাই হচ্ছে যে একসেপ্ট করতাম না। বাংলাদেশে তো কেউই প্রফেশনাল না, সে জানেও না যে ওটা কিভাবে কাজ করে, ওটা ওই টাকাটা যে পরবর্তীতে পাবে ঠিকই কোম্পানির কাছ থেকে, এটা সে জানেও না। আরে ভাই, শুরু শুরুতে উবার আলা গুলা যে কথাবার্তা বলতো যে না, এরকম ক্যাশে পেমেন্ট করলে ওরা তো দেয় না, 7 দিন পর তুলতে হয়। 7 দিন পর তুলতে হয়, তুলবি, আমরা বেতন 1 মাস চাকরি করার পরে তুলি না, কিন্তু 7 দিন পর পাচ্ছিস বাপ। আমরা তো মাসের পর মাস বিলের জন্য দৌড়াই মানুষের পিছে।
স্বাধীন পরে টাকার জন্য বুঝলাম না, মানে কি কি জানি একটা মানে বাহানা নিয়ে আসে, না ওরা টাকা দেয় না, বিকাশে পেমেন্ট করলে আমাদের খুব লস আপা। হ্যাঁ, কিছুই না, তুমি জাস্ট বিকাশের হাতে একটা পেমেন্ট ক্যাশ নিয়ে এটা পাচ্ছ, নিয়ে খুব এই ঝামেলা লোভটা কেউ করে। সামলাইতে পারে না। নাথিং। আমি বিকাশ পেমেন্টের ক্ষেত্রে এরকম আবার কাহিনীও আছে, দেখছি এটাও যে আছে যে উবারে 20টা টাকা বাড়ায় দিয়েন, এটা হয় নাই কখনো, 20টা টাকা বাড়ায় দিয়েন। আমি উবারের বিকাশে এই কাহিনীও দেখছি যে বিকাশের টাকাটা তো ওরা হচ্ছে যে অটোমেটেড ভাবে কেটে রাখে। হ্যাঁ, তারা বিকাশের অ্যাকাউন্ট বের করে বলবে কই আমার কাছে কোনো টাকা আসে নাই, ঘন্টার পর ঘন্টা বাসার সামনে দাঁড়ায় আছে দেখো আমার টাকা চিল্লাচিল্লি চাই। করতেছে, এরকম ঘটনা আমি দেখছি। ওয়াও। আল্লাহ, তোমার বিকাশে কেন টাকা আসবে ভাই? দেখি দেখি আবার দেখাও। দেখো দেখতে পারলাম না। ও, আমার ঠান্ডা লাগছে এই সপ্তাহে, মনে হয় ব্যাপারটা কন্টিনিউয়াসলি থাকবে, সো আমি একটা বড় এক্সকিউজ মি দিচ্ছি, কারণ আমি কন্টিনিউয়াসলি 3টা এপিসোড ধরে কাশতেছি আর পানি খাচ্ছি, সো এক্সকিউজ মি। ও হ্যাঁ, ক্যামেরার সামনে দেখেন, এখানে দেখতে পাচ্ছ এটা 7টা। হ্যাঁ এখানে, হ্যাঁ হুম। কিচেন ক্যামে আসো, হ্যাঁ, কি 7টা দেখা সাতটা? যাচ্ছে। এটা হচ্ছে রেই শাক, মানে আমাদের এলাকায় পাওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে যে মানে এশিয়ান দোকানের থ্রুতে এটা পাওয়া যাচ্ছে আর কি, যে নাব্য জাতের খাবার আচ্ছা, তো কম বেশি একই। দেখতে পাচ্ছ? হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে। তারপর আমার মরিচ ভর্তাও হয়ে গেছে। সমস্যা হচ্ছে মার্সি রান্না করতে করতে কথা বললে যেটা হয় সেটা হইতেছে খিদা লেগে যায়। আমি দুঃখিত তার এটাই। জন্য। এটা কি বকচই? না না এটা আপু, এটা বকচয় না, বকচই না না। না এটা বকচয় না, এটা বকচয়ের হচ্ছে চেহারা দেখায়, আমার রাইয়ের কাছে শাক। বকচই আছে। রায়ের শাকটা অ্যাকচুয়ালি কি? বকচই হচ্ছে এটা। মানে দিস ওয়ান। ছোটবেলায় কি পড়তাম বলে? না সমাজ বইয়ে, রাই জয়ী অমুক শস্যের চাষ হয়, এই রাই আই গেস, যেটা দিয়ে আর কি আচ্ছা, কি যেন। সর্ষে শাকটা, আচ্ছা আচ্ছা, সর্ষে শাক। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দিস ওয়ান, রেই শাক। হ্যাঁ, বুঝতে পারছি। উম, এটা কি একটু তিতাটা নাকি হচ্ছে যে নর্মালটা? এটা নরমাল, তিতা নাই। যারা জানে না তাদেরকে বলতেছি, তামান্না চমৎকার গরু মাংস রান্না করে। আমি কি তামান্নার হাতে রান্না খাইছি? না আই আহ গেস, খাইছো, আমি জানি না, একদম আমার কিছু একটা আমার সামনে খাইছিলা, হয়নি। বাট তুমি আসলে প্রপারলি সেন্সে ছিল না। ওকে। ওকে। তখন না, আমার ওই দিন কোনো আসলে এক মার্সির গাধার কপাল সাথে খুব খারাপ মনোমালিন্য ছিল। চলছিল কোনো এক গাধার সাথে মনোমালিন্য। ওই ওই সেন্সে এটাই, ছিলাম তখন। আমি তো আবার সেটাই। যখন যার এবং প্রেমে পড়ি মার্সির আমি কপাল এত অন্ধের মতো খারাপ, বিশ্বাস করি। খাবারের টেস্ট ভালো ছিল। মার্সির কপাল এত খারাপ, মানে মার্সি পরপর 2বার খাবারে চুল পাইছে। ও খেতেই পারে নাই, এই কারণে একে ওর মেজাজ খারাপ, মন খারাপ, তারপরে চুল পেয়ে ও আর খাইই নাই। পরপর 2বার এটা হইছে। আরে যেটা আমার স্যাড। খাবারে কখনো হয় না, আমার বাসায় আমার রান্না করা খাবার বা আমার মায়ের রান্না করা খাবার এই জিনিসটা কখনোই হয় না, সেটা মার্সের সাথে হয়েছে। এক্স্যাক্টলি। এরকম হয়, এই যে আমি মনে নামাজ করো যে পড়- তুমি অনেক আয়োজন করে আসলে কাউকে খাওয়াইতে বসছো, সেদিনই ডিজাস্টার গুলো হবে। দেখা আমার যাচ্ছে লাইফের ক্যামেরা খুব প্রথম আয়োজন গাধাটাকে করেও যখন আমি খাই আমার না, বাসায় খাওয়াই না নিয়ে ওকে। আসছিলাম, আমার লাইফে আমার প্রথম যে গাধা ছিল, হুম সে গাধাকে বাসায় নিয়ে আসছিলাম বাপ মায়ের সামনে হুম। দেখা করাইতে, তো লাঞ্চে আমি একটা জিনিসও নার্ভাসনেসে ওর প্লেটে রাখতে পারিনি, যা কিছু চামচে তুলছি সবকিছু টেবিলে পড়ছে, প্রত্যেকটা জিনিস। আমার মা আমার দিকে তাকায় দেখতেছে যে আমি কিরকম গাধার মতো হচ্ছে সবকিছু টেবিলের মধ্যে ফেলতেছি। পরে একটা পর্যায়ে সে ক্ষান্ত দিচ্ছে এবং আমি খাবলা দিয়ে মানে হাত দিব চামচ দিব, মানে আমি নার্ভাসনেসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলাম।
এখন আমার এসব গাধা টাধাদের দেখে নার্ভাস টার্ভাস লাগে না, উতরে এসেছি এসব দিন। এই হচ্ছে আমার আজকে খাবার দাবার। তোমার আমি চুলাটা পডকাস্ট দেখে শেষ আমার করে আমি ভাত খাবো। জিলাপির কথা মনে পড়তেছে। এই কিসের কথা মনে ভাই পড়তেছে? গতকালকে পডকাস্ট শেষ করে আমি ভাত খাইছিলাম, ওর চুলাটা দেখে আমার জিলাপি কিংবা মশার কয়লার কথা মনে পড়তেছে, মানে আলটিমেটলি এটা তো আমার কয়েলই কয়েলের আসলে। কথা মনে পড়তেছে। একটু ওই যে লো স্মোক যে কয়েল গুলা হয় না, ওগুলোর চেহারা একদম একটু এরকম হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সেদিন হচ্ছে যে কি জানি গত পরশু দিনই তো তোমার হচ্ছে যে কি জানি, ও হ্যাঁ মেয়েদের যে T20 ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে তোমার হুম। আমাদের বাংলাদেশ টিম হচ্ছে সুইজারল্যান্ডকে হারাই হচ্ছে যে জিতছে। ওটা নিয়ে তোমাদের মতামত কি? আই হ্যাভ নো আইডিয়া এটা আহ হইছে। আনফরচুনেটলি আমি স্পোর্টস ফলো করি না, ছেলেদের স্পোর্টস একেবারেই ফলো করি না। এটা আর মেয়েদের ইদানিং হ্যাঁ মেয়েদের আমি টিম। বুঝতে পারছি, আমি ওটাই বলছি যে মেয়েদেরটা তাও মানে অনেকদিন নাই আসলে, আমি এই জুলাই আগস্টের পর থেকে মানুষ রূপে ব্যাক করতে পারি নাই আমার মনে হয়। সো আচ্ছা এটা আমিও স্পোর্টস ভাবে জানি না। ফলো করি না, কিন্তু হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছু সামনে আসে। কিন্তু ওইটাও আর কি, মানে সোশ্যাল মিডিয়ায় খুব কম ছিলাম লাস্ট 3-4 দিন, এই কারণে ওইটাও দেখি নাই যেগুলা হয়ে গেছে। আর এত টপিক এত কিছু, মানে কিভাবে যে ফেসবুক জেনারেট করে, কিভাবে যে ইনস্টা জেনারেট করে নিউজ ফিডটা, কিভাবে কি সামনে আসে কোনটা সামনে আসে না টেরও পাই না। তারপর হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে না যুদ্ধ লাগছে, ইরান না? তা তো হ্যাঁ এটা লাগছে দেখলাম। এটা তো দেখছি। তারপর লেবাননের সাথেও তো দা কুমড়া চলতেছে মনে হয় কিছু একটা। হম, সেটাও চোখে পড়ছে। হুম? কিন্তু এইসব নিয়ে মানুষজন মাতামাতি করতেছে না, মানুষ টাইমস ম্যাগাজিন কাকে হচ্ছে লিস্টেড করছে সেটা নিয়ে ব্যস্ত। টাইমস ম্যাগাজিন কাকে লিস্টেড করছে বলতে? আমাদের একজন যাই হোক উপদেষ্টাকে সেই টাইমস আলাপে ম্যাগাজিন না লিস্টেড করছে, যায়। ওইটার কথা বলছো? কে কে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের একজন উপদেষ্টাকে টাইমস ম্যাগাজিন হচ্ছে ফিচার করছে বা কি জানি, ওদের লিস্ট থাকে প্রভাবশালী প্রভাবশালীদের তালিকায় তালিকা আর এরকম কি রাখছে। তালিকাভুক্ত তো করছে। এরকম প্রভাবশালী তালিকায় আসলে আমাদের আগের প্রধানমন্ত্রীও ছিল, অনেক মানুষই ছিল। এসব তালিকা আসে যায়, হ্যাঁ প্রভাব 2 দিনের, আমরা ভুলেও 2 দিন যাই। পরে প্রভাবও যায়। সেটাই, প্রভাব হইলো 2 দিনের, হ্যাঁ। দুনিয়াও 2 দিনের, কিছু করার না নাই। আমাদের 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 হচ্ছে বাংলাদেশের বলবো না হচ্ছে যে সারা বিশ্বের লোকজনের কথা বলবো যে মানুষের মেমোরি হচ্ছে কিছুটা গোল্ড ফিশের মতো বলতে গেলে, যে মানে 2 দিন পর আর মনে থাকে না কোনো কিছুই, যে কি হইতেছে না হইতেছে, যে 2 দিন একটু মানে মাতামাতি করলো সোশ্যাল মিডিয়ায়, তারপর 3 দিনের মাথায় হচ্ছে যে কি হয়েছে, ওকে নতুন একটা টপিক আসছে, এখন ওটা নিয়ে কথা বলবো, এরকম আর কি। হৃদু হৃদু জানতে চাচ্ছে লানা দেল রের গাধার ব্যাপারে মন্তব্য কি। মার্সি। লানা দেল রের গাধা জানি কে বর্তমানে? সেটা আমার জানা নাই, তবে আমার মনে আছে যে আমাকে এক গাধা একবার তাকে প্রপোজ করার পর আমি উত্তর পাইছিলাম যে আমাকে যদি লানা দেল রেও এসেও প্রপোজ করে আমি তার সাথে প্রেম করব না। সো হ্যাঁ, এটাই মনে করতেছে আপাতত। আমি মনে হয় দেখছি লানা দেল রের গাধা, মানে রিসেন্টলি কোথাও দেখছি, কিন্তু মানে এক্সাক্ট চেহারা মনে নাই। আমার তো মানুষের নাম, তারপর হচ্ছে যে মানুষের চেহারা, সিনেমার নাম, ডিরেক্টর কে, তারপর বইয়ের নাম, নাম আমি মনে রাখতে পারি না। জীবনে অর্ধেক ভাই সময় নষ্ট নাম করছে মনে না সিনেমা রাখতে দেখতে। পারাটা যে কি বেকায়দা একটা ব্যাপার, ভয়ানক জীব- ব্যাপার। হ্যাঁ জীবনটা অর্ধেক পার করছে সিনেমা দেখে। গতকাল তো 3টা হচ্ছে যে নেটফ্লিক্স মুভি দেখছি। আমি এখন নামগুলো মনে করতে বললে আমি পারবো না এই নামগুলো। নেটফ্লিক্সে দেখার কি আছে, আমাদের একটু সাজেস্ট আমি করো। গতকালকে দেখছি, একটা মনে আছে, আই এম এ মাদার। কেমন? নট ব্যাড, আচ্ছা, আমার ভালোই লাগছে। ওকে, কোন ও দেশি? তুমি হচ্ছে কালিনারি নিয়ে যেন কি একটা দেখতে বলছিলে, ওটা আমি আবার ভুলে গেছি, ওটা দেখাই হয় বিফ নাই। বিফ হুম? বিফই তো ছিল মনে হয়। না না না, কোনটা সিরিজ? দ্য বিয়ার, সম্ভবত দ্য বিয়ার, ডিজনির দ্য বিয়ার মনে হয়। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা বিয়ার। দ্য এটা কি বিয়ার অর ভাল্লুক বিয়ার। ওয়ালা বিয়ার না খাওয়ার বিয়ার? হ্যাঁ এটা কি ভাল্লুক ওয়ালা বিয়ার না খাওয়ার বিয়ার নাকি দাড়িওয়ালা বিয়ার্ড?
না, এটা হচ্ছে যে হরর বিয়ার। বিয়ার, BEAR না? নাকি? আমি ভুলে গেছি। বিডব্লিউআর। হবে কিছু একটা, কিন্তু হচ্ছে বিয়ার ওখানে থাকে আচ্ছা, হচ্ছে এটা মানে সার্চ করলেই চলে আসে, সার্চ হ্যাঁ, করলে চলে আসে, সমস্যা নেই। মনে থাকে না। ওইটার তো মানে ফার্স্ট সেকেন্ড সিজন দেখছি, আমার লাস্ট হচ্ছে সিজনটা দেখা হয় নাই। ওটা এখনো বাকি আছে দেখা, দেখবো দেখবো করে দেখা হয় না। তার উপর আমি গরিব, আমার হচ্ছে ডিজনি সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, আমি আর নিতে পারতেছি না, তার জন্য দেখা হচ্ছে না। তারপরে আমি সেদিন দেখলাম হচ্ছে যে গ্রেভ গ্রেভ অর গ্রেভস গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। এটা আমি হ্যাঁ, অনেকবার দেখছি, নেটফ্লিক্সে আসার এটা আগে, অনেক নেটফ্লিক্সে আগে। তো জাস্ট গত হ্যাঁ, মাসে হ্যাঁ, হ্যাঁ। আসলো। হ্যাঁ, নেটফ্লিক্স আসছে রিসেন্টলি, তো হচ্ছে যে আমি মানে এখানে আর কি, পরে আমি আজকে গতকালকে কি গত পরশুদিন আমি ওটা দেখলাম। তারপরে গতকালকে আমি কি কি সিনেমা দেখছি। আচ্ছা, আরেকটা নেটফ্লিক্সে দেখছিস আমি নিশ্চয়ই। লাস্ট দুটো মুভি দেখছি, এই দুটো আমার ভালো লাগছে। একটা হচ্ছে আটলান্টিস, আর একটা হচ্ছে হিজ হাউস। দুটো একটু হরর টাইপের, বাট ভালো। আই এম ইভেন নট মানে ইনটু হরর আটলান্টিসের এট অল। মেকিংটা খুবই ভালো। হুম, কি বলছো সারা, কি বলো না? বলছি আমি হররের প্রতি একটু আগ্রহী না, আমাকে আচ্ছা, মার্সি ইটস যতবার নট লাইফে লাইক জোর যে, করে হরর দেখাইছে। আচ্ছা, নান বা ডাব্বে টাইপের হরর না, কাইন্ড অফ পলিটিক্যাল প্লিজ হরর এগুলো নাম মধ্যে নিও আছে, না, আমার দেখতে রাতে পারো। ঘুমাইতে হবে একা একা। মানে আমি আম- যেটা বলতে চাচ্ছি যে মানে স্টেরিওটাইপ হরর না আর কি, দেখতে পারো। না, আমার হরর মানে আমি হরর প্রচুর ভয় পাই ভাই ভাই, আমি হরর দেখবো না, আমার মানে আমি কেমন জানি ভয় গা পাই না, শিরশির করে উঠে। তাই না? আমি তুমি ভয় আমাকে পাই না, ধরে বাট ধরে আমার হরর খুবই দেখাইছো ন্যাস্টি লাইফে। লাগে। তাই কি? আমার খুবই ন্যাস্টি লাগে। হ্যাঁ, তুমি আমাকে জোর করে ধরে ধরে হরর দেখাইছো আর বলছো তুমি জানো না এগুলো সিনেমা, এগুলো বানানো, দেখো দেখো। কিন্তু আমার তো নিজেরও প্রচন্ড ভয় লাগে, আমি ওয়াশরুমে যেতে ভয় পাই। আন্ডা। হ্যাঁ, সারা সিরিয়াসলি আমি হরর সিনেমা আমি অনেক ভয় পাই। ভাই আমার রাতে ঘুম হয় না, আমার বাসার পাশে খালি জায়গা, এবং আমার বাসায় একটা ভূতের আচ্ছা, ড্রয়ার আছে, এগুলা কোনো নেক্সট এপিসোড এগুলা কোনো কিচেনে হইলে সমস্যাই আমার হয় না, অবশ্যই আমার কিন্তু ভূতের ড্রয়ারের সাথে আপনাদের পরিচয় করে দিব। Hearing about any movies from হুম। Bangladesh is close to my mom's age, I think. ইয়েস, উই আর মমি ক্লোজ টু ডাকবা ইয়োর আমাদেরকে মমস নেক্সট এজ। টাইম থেকে। হ্যালো, আমি তো এমনিতেই তামান্নার মমি। আমরা মামিজ। হ্যাঁ, তার মানে এমনিতেই এখানে আমাদের আমি মমিজ, সো আ- ইয়া। আমি সারার মমি, মার্সি আমার মমি, সো আবার হ্যাঁ, সারা হচ্ছে বঙ্গ এখানে মমি। 3 জেনারেশন দেখা যাচ্ছে। ও আমি হ্যাঁ, আবার, হ্যাঁ, আমাদেরকে বঙ্গ মমিজ মামি। ডাকতেই পারো, মমি ডাকতে পারো, যা ইচ্ছা তাই আর কি। আমরা অনেক বাচ্চা কাচ্চা মানে পালছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এত বাচ্চা কাচ্চা পেলে ফেলছি যে আর পালতে ইচ্ছে করে না। তাও নতুন বাচ্চা কাচ্চা পেলে হচ্ছে যে অসুবিধা হবে না আর কি, যে পালতে পারবো। আল্লাহ, আমাদের মামি চলে গেছে কই জানি, লাইন আমার চুট বেবি হয়ে চলে গেছে গেল। একটা কারণে। হ্যাঁ, আল্লাহ। বেবিটা কোথায় চলে গেল? বেবি মনে হয় যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি কিছু একটা সম্মুখীন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে হইতে পারে, মানে তবে কত বেবি কিছুই তো ফেরত হয়। আসলে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে এই বয়সে ভরতনাট্যম শেখার জন্য আসলে বডিলি কি প্রিপারেশন নেওয়া উচিত, মেন্টালি কি প্রিপারেশন নেওয়া উচিত, সেটা নিয়ে আমি একটু জানতে আগ্রহী হব। সো এই যে হ্যাঁ, তামান্নাকে আবার লাইনে পাওয়া যাচ্ছে, ইয়েস মামি। আচ্ছা, আপাশি লিখেছে be fun to have parents more than open to movies and anime. হ্যাঁ, অবশ্যই। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, তো ব্যাপারটা মজা লাগবে আশা পুরা করি। মমি ট্রায়াঙ্গেল, এক্স্যাক্টলি মুভি ট্রায়াঙ্গেল, হ্যাঁ। এক্স্যাক্টলি। দ্যাটস দ্য বেস্ট আমাদের মমি ঠিক কম্বিনেশন। ট্রায়াঙ্গেল আছে। আরেকদিন করা উচিত। আমার হ্যাঁ, মমি হতে কোনো অবশ্যই আপত্তি অবশ্যই নেই। অবশ্যই। আমি আসলে বেবি, আমি তো বেবি হেয়ার, এখানে সবাই আমার মা নানিরা বসে আছেন, আমি এখানে আসলে শিশুটি। হ্যাঁ, সেটাই। তো যেটা বলছিলাম কি এখানে যে আমার বাচ্চা নাই, বাট আমার বাচ্চাকে একদিন আমরা নিয়ে আসবো। আমার বাচ্চাকে অবশ্যই আমরা একদিন আনবো, এটা নিয়ে গতকালকে কথা হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, আমরা হ্যাঁ, যদি আমার চাই বাচ্চাকে আমরা আনা হবে। আগামীকালকেই তাকে নিয়ে আসতে পারি। রায়া। বা দেখি ওর সাথে একটু কথা বলতে হবে, বেচারাও আসলে একটু যান্ত্রিক গোলযোগের ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে আচ্ছা, তোমাদের ফেভারিট অ্যানিমে কি? আমি অ্যাকচুয়ালি খুব একটা অ্যানিমে দেখি নেই সেই অর্থে,
বাট স্পিরিটেড অ্যাওয়ে দেখছি, এটা না দেখলে আসলে সবাই আমাকে মারবে। হ্যাঁ, সো হ্যাঁ, এতটুকুই দেখছি। আর আমার আরেকটা, ওই যে যার কথা গতকালকে বলতেছিলাম যে ভূত হয়ে যাওয়া রুমমেট, সে ওয়ান পিসের চরম ফ্যান ছিল। আরে তো ওয়ান ওর পিসের অত্যাচারে ফ্যান তো ওয়ান পিস আমিও হয়ে টুকটাক গেছি। ঘাটাঘাটি করা হয়েছে। ওয়ান পিসের এই যে ওয়ান ওয়ান পিসের পিস ফ্যান ফ্যান তো পাওয়া আমিও হয়ে পাওয়া গেছি। গেছে। যে আমি আমি খুব মাঝখানে ও বেশি আমি হ্যাঁ, আমি দেখি মাঝখানে নাই গেছি, আমি সত্যি কারে। সারাটা দিন হচ্ছে ওয়ান পিস দেখতেছি। এটা বাহ, কি ভাই, ওয়ান পিস অনেক তোমরা কি বড়। বলো এটা? ওয়ান পিস হচ্ছে একটা অ্যানিমে সিরিজ, এটা অনেক বড়, লাইক 5-6 হাজার অনেক 10 হাজার বড়, এপিসোড হইলেও আমি অবাক হব না। বিশাল, আরো এবং এই বেশি জন্যই মনে আমি হয়, আসলে এটা বিশাল ফলো বড়। করার এটা সাহস পাই নাই এটা কি কখনো অ্যানিমে ধরার। নাকি টিভি বাংলার সিরিজ? এটা অ্যানিমে, অ্যানিমে। না, এনিমে দিদি। এপিসোড নাম্বার শুনে মনে হচ্ছে টিভি বাংলার সিরিজ। না না, এটা হচ্ছে তোমার না, মানে এটা পাইরেটসদের এই টিভি নিয়ে। বাংলা সিরিজ না। এটা এটা আমি ওভাবে বলি মানে নেটফ্লিক্সে চিন্তাই করো না। গতকালকে আমি দেখতেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে, এই গত কয়েকদিন আগে ওয়ান পিসের একটা লাইভ অ্যাকশন ভার্সন আসছে, ওটাতে লুফির কাস্টিং দেখে আমরা খুব স্যাড হয়ে গেছি। না ওটা তোমরা মানে দেখো নাই কেউ? মাঙ্গা আমি ওটা দেখে যে দেখছি, মানে মজাটা লাগে দুর্দান্ত ক্যারেক্টারের হয়েছে। ইয়েতে। ওটা ভালো করছে, মানে ভালো খুবই করছে। চমৎকার, খুব ওকে, ভালো, এটা খুব বললে ভালো। হয়তো তাহলে দেখতে পারি। তোমাদের দেখা উচিত। আচ্ছা, এটা দেখবো নি তাহলে, যেহেতু আমি নেটফ্লিক্সে আছে মাঝখানে তাহলে কবে আমরা এটা যেন দেখে ফেলবো। বেকার অবস্থায় হান্টারে কয়টা সিজন দেখে ফেলেছিলাম। তোমরা কেউ ডেথ নোট দেখছো? না হ্যাঁ, দেখি নাই। ছোটবেলায় দেখতে দেখছি, মনে হয় ক্লাস 8-এ থাকতে, আমি ডেথ ওরকম নোট দেখা সময় শুরু দেখছি, করে আমি হচ্ছে যে অনেক এখনো আগে। শেষ করতে পারি নাই, বা আমার ইচ্ছা হয় না শেষ করা। আমার মাঝে মধ্যে কি জানি হয়, আমি কিছু একটা দেখা শুরু করলে আমার যদি হচ্ছে যে ওই ইন্টারেস্টটা চলে যায়, আমি পরবর্তীতে আর দেখি না। তো হচ্ছে যে কি জানি বলে। ছোটবেলায় মনে হয় ক্রাশ ছিল, অনেক মানুষের, পরিচিত মানুষের ক্রাশ ছিল এল। ওয়ান পিস অ্যারাউন্ড 1200 এপিসোড। আমি 1000 বলছি, সো আমি ক্লোজেস্ট, আমি জিতছি। তুমি একজন 5-10 অ্যানিমে হাজার ফ্যান আমাকে বলছো। সাপোর্ট করছে। ও, 5-10 হাজার বলছি। আমার কাছে যে 5-10 হাজারের মতোই লাগে ভাই, 1000ও একটা সিরিজ হিসাবে আসলে খুব বেশি কম না। 5-10 হাজারের থেকে 1200 অনেক ক্লোজ, দেখছো? এপিসোড গুলো কয় অনেকে 20,000ও মিনিটের? বলছে তো। কি এপিসোড জানি কয় বলে। মিনিটের? ঘেটে দেখো, নেটফ্লিক্সে আছে প্রবাবলি। 20 মিনিট হলে 1200 এপিসোড ব্যাপার না, কিন্তু আসলে 1 ঘন্টার এপিসোড 1200 এপিসোড আসলে হিউজ ডিল। আমি নেটফ্লিক্সে বুঝতেই দেখা শুরু পারছি। করছিলাম। আমি হচ্ছে যে ইংলিশ হচ্ছে যে মানে অডিও এন্ড হচ্ছে যে সাবটাইটেল দিয়ে দেখি। কিন্তু এখন হচ্ছে যে মানে এরপরে এপিসোড মাঝখানে কিছু গায়েব। এপিসোড, হ্যাঁ এপিসোড মাঝখানে কিছু গায়েব, এরপর হচ্ছে আবার অর্ধেক মানে এরপরের কয়েকটা এপিসোড বাদ দিয়ে 500 মতো ইয়া বাদ দিয়ে তোমার তারপরে দেখা শুরু করতে হবে, পরে দেখা বাদ দিচ্ছি। ও, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে তামান্না যখন লাইনচ্যুত হয়ে গেছিল, তো তামান্নার কাছ থেকে কিছু প্রশ্ন জানার আছে। সেটা মানে উত্তর জানার আছে প্রশ্নের, সেটা হচ্ছে যে আহ মানে 25-এর পরে যদি কোনো ব্যক্তি আসলে ভারতনাট্যম শিখতে যায়, সেক্ষেত্রে তার ফিজিক্যালি কি প্রিপারেশন নেওয়া উচিত, কিংবা মেন্টালি কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, বা হঠাৎ করে যেটা বলতেছিলা তুমি যে অ্যাডাল্ট বিগিনার্স যারা, যদি সোজা কথায় বলি, সে 20 ঊর্ধ্ব যে কোনো মানুষই হইতে পারে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়? কারণ ছোট বাচ্চারা কাদামাটির মতো হয়, ওদের কি বলে এটাকে, কগনিটিভ যে ক্ষমতাটা ওইটা অনেক বেশি আমাদের থেকে। তো এই ক্ষেত্রে তুমি আচ্ছা, কিভাবে ব্যাপারটা এখানে নিচ্ছ, কি করছো, সেটা নিয়ে একটু বলো। অ্যাডাল্ট বিগিনারদের ক্ষেত্রে বা 25+ যেটা বললাম, মানে 25+ যদি হয় সেক্ষেত্রে হুম, যদি হুম, নির্দিষ্ট করে বলি, যেটা সমস্যা হচ্ছে যে তাদের অবশ্যই মানে সময়টা হাতে কম থাকে। তাদের অবশ্যই মানে ক্লাস থাকবে, কাজ হুম, হুম, থাকবে, অফিস থাকবে, কিছু না কিছু থাকবে, বা বাসায় কিছু রেসপন্সিবিলিটি থাকবে। প্র্যাকটিসের টাইমটা অনেক কমে যায় তাদের। তো এটা আসলে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে যে মানে শরীরে সয়ে যাবে। প্রচন্ড পেইন হয় শুরুতে, মানে ভরতনাট্যমের একদম বেসিক সিটিং যেটাকে আমরা আরামান্ডি বলি, হাঁটুটা ভেঙে বসতে হয়।
ওই হাঁটু ভেঙে বসে, মানে হাঁটুটা জাস্ট একটু ভাঁজ করে বসে ওই পজিশনে থেকে যে সমস্ত কিছু করা, এটা প্রচন্ড কঠিন। আর আরামান্ডিতে বসে থাকাটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট আমার এখন পর্যন্ত, আমার যেটা মনে হচ্ছে। পরবর্তীতে যা কি মনে হবে যে হাতটা ধরে রাখা অনেক কঠিন। তো ওই পেইনটা হবে, এটা আসলে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত যে পেইন হবে, কিন্তু এটা রেগুলার প্র্যাকটিস করলে পেইনটা আস্তে আস্তে সহ্য হয়ে যাবে। আর ফিজিক্যাল প্রিপারেশনের বিষয়টা হচ্ছে যে কেউ যদি ইয়োগা করে বা এক্সারসাইজ করে, বিশেষ করে ইয়োগা করলে আর কি মানে ফ্লেক্সিবিলিটিটা থাকবে। বিশেষ করে হিপ ওপেনিং যে ইয়োগা পোস্টার গুলো আছে, যেগুলো হচ্ছে যে হাঁটুটাকে রিল্যাক্স রাখবে, প্লাস হচ্ছে হিপের যে জয়েন্টটা, ওই জয়েন্টটা একটু ফ্লেক্সিবল হবে, ওই জায়গাটা ইজিলি ওপেন আপ হবে। তারপরে থাইয়ের মাসেল গুলা হচ্ছে যে একটু মানে স্ট্রেংথ বাড়বে থাই, এবং হচ্ছে যে পায়ের মানে হাঁটুর নিচের পেছন দিকে যে পায়ের মাসেল গুলা, ওই কাফ মাসেল গুলা যে স্ট্রং হবে। এই ধরনের এক্সারসাইজ গুলা করলে মানে ধরাটা খুব ইজি। মানে যদি মাসেলটা স্ট্রং থাকে প্লাস হিপ ওপেনিং আর হাঁটুর জয়েন্টটা ফ্লেক্সিবল হয়, তাহলে একটু মানে ইজি হবে আর কি। আর ওই যে তুমি যেটা বলতেছিলে যে বাচ্চারা তো কাদামাটির মতো হয়, বাচ্চাদের শরীর খুব ফ্লেক্সিবল থাকে, এটা ওদের প্লাস পয়েন্ট। কিন্তু এখানে মজাটা হচ্ছে যে বাচ্চারা তো বাম ডান বুঝে না, কাউন্টিং বুঝে না, টাইম টাইম বোঝে না, যে কয় সেকেন্ড পর একটা গ্যাপ, হুম কয় সেকেন্ডের লয়, কয় সেকেন্ডের তাল, মানে এই জিনিসগুলো তো ওরা বুঝে না। হুম তো এটা তো বড়রা ইজিলি বুঝে, এই সেন্সটা তো বড়দের আছে। তো যে এটা হচ্ছে যে এইটা হচ্ছে বড়দের প্লাস পয়েন্ট, যে বড়রা হচ্ছে এগুলো খুব ইজিলি বোঝে। শরীরটাকে যদি মানে শরীরটাকে কথা শোনাইতে পারলে বড়দের জন্য বিষয়টা ইজি হয়ে যায়, কিন্তু এই এই যে শরীরটাকে আমি কথা শোনানোই আমি হচ্ছে তাল বড়দের জন্য লয় কঠিন। কিছুই বুঝি না। আমিও তাল্লায় কিছু বুঝতাম না, বাট ওই যে রিদমটা ধরতে পারলে যখন হচ্ছে যে ক্লাসটা হবে, মানে রিদমটা ধরতে পারলে আর কি হয়ে যায়। যেরকম আমি দেখছি যে মানে সরাসরি টিচারের কাছ থেকে শেখা আর ইউটিউব থেকে শেখাটা আসলে ডিফারেন্ট। ইউটিউব থেকে আমি ধরতে পারি নাই, বাট যখন আচ্ছা, টিচারের কাছে গেছি তার সে কিন্তু মানে আমাকে খুব প্রথম দিনই বুঝাই দিতে পারছে বিষয়টা। একজন আমাকে জিজ্ঞেস করছে বোলের মধ্যে কি, এখানে হচ্ছে কোন বোলের মধ্যে কি, একটার মধ্যে আছে শাক সেদ্ধ করা, আর একটার মধ্যে আছে চিংড়ি। সেদিন রান্না করছিলাম আমি, আমাদের প্রথম যে এপিসোড ছিল ওই দিন, ওটা ফ্রিজে ছিল, যে পডকাস্ট। পুরাটা শেষ করা হয় নাই। তারপরে একটুখানি মরিচ ভর্তা আছে, ওটার হচ্ছে যে লবণ আমি এখনো ঠিকঠাক চেক করে নাই, লবণ যদি পড়া লাগে দিয়ে নিব। আর পাশে আছে হচ্ছে কাঁকড়া ফ্রাই। চিংড়ি। আচ্ছা, আরেকজন এটার অ্যান্সার দিয়ে দিছে। আহ আহ, তাহলে আমরা তামান্না, কিন্তু এক তুমি ঘন্টা ক্রস আরেকটা করে প্রশ্নের উত্তর ফেলছি। দাও, সেটা হচ্ছে নাচতে গিয়ে কি কি ভাঙছো? হ্যাঁ, না এটা আমি আমি দেখছি। আমরা এখন আমাদের 1 ঘন্টা 1 মিনিট চলতেছে। বাট মানে খারাপ লাগতেছে আচ্ছা, না পডকাস্টে করতে, তামান্না, খুব আনন্দ লাগতেছে। মানে আমি শরীরে কিছু ভাঙছি কিনা তাই জিজ্ঞেস করলাম। শরীরও ভাঙতে পারো, ডান্স ফ্লোরও ভেঙে ফেলতে পারো, স্টুডিও ভেঙে ফেলতে পারো, মানে এরকম ভাঙচুরের এক্সপিরিয়েন্সটা কি? না মানে কোনো ভালো কিছু ভালো কোনো কিছু কথাগুলো ভাঙি শুনলাম, তো নাই। ডিজাস্টার গুলাও একটু শুনি। না আমি এখনো ভাঙচুর কিছুই করি নাই। কিন্তু হচ্ছে ওই যে হিপ ওপেনিং ইয়োগার কথা বললাম, যেটা তো হিপ ওপেনিং ইয়োগার একটা পশ্চার আছে যে বাটারফ্লাই করতে হয়, যেটা ওই যে মানে নিচে বাবু হয়ে বসে দুই থাই ইচ্ছা মতো ফ্লোরে বাড়ি দিতে হয়। এটা করতে করতে আমি হচ্ছে আবার পায়ের গোড়ালি কেটে ফেলছিলাম, ফ্লোরের ঘষায় ঘষায় গোড়ালি থেকে স্কিন মাসেল সব উঠে চলে গেছিল। আমি টেরও পাই নাই, পরে দেখি যে ব্লাড বের হচ্ছে। এই হ্যাঁ, একটাই হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হয়েছে, এর বাইরে আর কিছু হয় নাই। বাহ। বাহ। আর এমনি যে পেইন হচ্ছে, প্রচন্ড পেইন হচ্ছে শরীরে, মানে বিশেষ করে হাঁটুতে প্রচন্ড পেইন হচ্ছে, এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। কিন্তু এই পেনটা এই পেনটা তো মানে আস্তে আস্তে চলে যাওয়ার কথা না? তুমি যত প্র্যাকটিস করবে হ্যাঁ, তত তাড়াতাড়ি এটা হ্যাঁ থেকে যত হচ্ছে প্র্যাকটিস যে করবো চলে চলে যাবে। যাবে, হ্যাঁ, যত প্র্যাকটিস করবো চলে যাবে, কিন্তু প্র্যাকটিসটাই আসলে এটা আমি তো ঠিক মতো মাসেল করার অকেজো সময় হয়ে পাচ্ছি থাকে না। সেই পেইনটা, রাইট? হ্যাঁ। হ্যাঁ, মানে ধরো তুমি নতুন নতুন জিম শুরু করছো, তুমি জিমে হচ্ছে জিমে গেলা, তুমি জিমে তখনও তো গিয়ে যে বডি প্রথম তোমার পেইনটা হয় ওইটাই। মিনিমাম 3 বা 4 দিন তোমার হচ্ছে যে রেগুলার কার্ডিও করতে হবে, যে ধরো একটু দৌড়াইলা বা হচ্ছে একটু সাইকেল চালাইলা, এসব করতে হবে, কারণ তোমার মানে বডিটা হচ্ছে কি বলে এটা, ওয়ার্ম অ্যাডজাস্ট আপ করতে করতে হয় হয়, আগে। ওয়ার্ম করতে হয় আর কি। কিন্তু আমি আমি আবার জিম ছেড়ে দিছি কয়েকদিন হলো। তো জিম আবার হচ্ছে করতে গেলে আমার প্রথম 4-5 দিন আমি নড়াচড়া আর করতে পারবো না, যে পুরা পা থেকে শুরু করে পুরা বডি মনে হয় যে তুমি আর নড়ার মতো তোমার আর কোনো অবস্থা নাই। কিন্তু একবার ওই সাইকেলটা ক্রস করতে পারলে তোমার এরপরে আর কোনো প্যারা হয় না।
যে তোমার এরপরে প্রতিদিনই মনে হয় যে একটু জিমে যায় বা জিমটা করে আসি, যে প্রথম একটা সপ্তাহ পেইন নিতে পারলে এরপরে আর কোনো ঝামেলা হয় না, যে প্রথম 7 দিনের সাইকেলটা শেষ করলে, 7 বা 6 দিনের আমাদেরকে যে গুরু সাইকেল। যেটা বলছে যে ওনার মানে আমাদের যে গুরু উনি প্রায় মনে হয় 20 বছর ধরে নাচ করতেছে বা 20 ইয়ার্স প্লাস হওয়ার কথা। তো হুম উনি বলছে যে ওনার এই পজিশন গুলো করার সময় ওনার এখনো পেইন হয়, বাট যেটা হচ্ছে যে হুম সহ্য ক্ষমতাটা বাড়ে, প্র্যাকটিস করতে করতে সহ্য ক্ষমতাটা বাড়ে। আমাদের একটা মানে আমি তো ইন্টেন্স জিম কখনোই করি নাই, যেহেতু ডাক্তারের নিষেধ ছিল। তো ইন্টেন্স ওয়ার্কআউট করে এরকম একজন আছে আমাদের ক্লাসে। তো ওই আপুটা বলে যে ওনার যখন লেগ ডে থাকে তখনও ওনার সমস্যা হয় না, বা যেদিন উনি একটু বেশি প্র্যাকটিস করে তারপরের দিন ক্লাসে আসার পরে ওনার পা ফেলতে স্টেপ দিতে খুবই কষ্ট হয়, উনি স্টেপ দিতেই পারে না। মানে এটার পেইনটা একটু মানে জিমের থেকে একটু ডিফারেন্ট। বলে যে আমার লেগ ডে করে কোনো সমস্যা হয় না, যে উনি এরকম হয়েছে যে উনি লেগ ডে করে ডিরেক্ট ডান্স ক্লাসে চলে আসছে, সমস্যা হয় নাই। বাট আসার আগে বাসা থেকে প্র্যাকটিস করে আসছে, তখন তার এত পেইন হয়েছে যে সেই স্টেপ দিতে পারতেছে না। মানে হুম। যেহেতু আমরা জানি না এই পশ্চাৎ গুলো জানি না, এবং হচ্ছে যে ওয়েট ধরে রাখা হয় বুঝতে হাঁটুতে পারছি। ওভাবে ওয়েটটা ধরে রাখা এইটার সাথে তো আমরা পরিচিত না। তাহলে কি মানে ইয়োগা তোমার রেগুলার করলে এই পেন গুলো কি কম হওয়ার কথা? হ্যাঁ, ইয়োগাটা রেগুলার করলে কম হওয়ার কথা। আচ্ছা, নাইস। বাট আমার খুব ভালো লাগতেছে, মানে ফান। আমি তাহলে হচ্ছে যে কন্টিনিউ করবো কতদিন জানি না, বাট আমার খুবই ভালো লাগতেছে, খুবই তুমি ফান এটা। শুরু যখন করছো তুমি কেন কন্টিনিউ করবা না? না, আমার মানে মনে হয় কতদিন তুমি করতে যদি তিন পারবো তার মাসের ঠিক কোর্স নাই। হয় তাহলে অবশ্যই করো। না, 3 মাস তো শেষ করবোই, তারপরে আরো কতদিন কন্টিনিউ করবো ওটার কোনো ঠিক নাই, এটা বললাম আর কি। এই 3 মাস তো শেষ করবোই। করো করো, আমরা তোমার ইন্টারন্যাশনাল শোজ, ন্যাশনাল শোজ অনেক কিছু দেখতে চাচ্ছি। ও, না, ইন্টারন্যাশনাল শোজ এর কথা বাদ, আমি বাংলাদেশ আসলে ও আমাদেরকে মুদ্রা দেখাবে। আমরা ওটা আমি লাল এখনই গাড়িতে দেখাতে হচ্ছে যে পারি শুয়ে ভিডিও শুয়ে করে। হ্যাঁ, থাকবো, অবশ্যই। তারপর রাতুলকে রাখবো হচ্ছে আমাদেরকে দুইজনকে দুই সাইড ধরে হচ্ছে যে দুইটা আঙ্গুরের হচ্ছে যে আঙ্গুর খাওয়াবে। আমি আঙ্গুর বলছি খাওয়াবে, না। আর ও হচ্ছে যে ওকে বলবো যে বান্ডিং নাচ। ঠিক আছে। টাকা তো ছিড়াইতে হ্যাঁ, পারবো না, তার আমরা মানে হচ্ছে এটা আমি আমরা করতে এক চাই। আমি এক টাকার একজনকে অনেক আমি কয়েন হচ্ছে যে একজনকে ছিটাবো, হুমকি বুঝছো? দিছিলাম। আমি শুরুর আগে একজনকে হুমকি দিছিলাম যে বান্দি বললে আমি চলে যাব। সে বলছে আমি ভালো, এখন দেখলাম যে আরেকজন তার হয়ে বান্দি বলে দিচ্ছে। কিরে ভাই, কোরাম পড়তেছো তোমরা? আমি কিছু বলে, ভাই কোরামে কোরামের নাম নিলা আমরা তো কেন? একটু আবার এই কোরাম কোরামের কোরাম দিকেই করলা কেন মানে তুমি এখানে? ঝুঁকি আর কি সব সময়, তুমি তো জানোই যে আমরা কোরামি করতে ভালোবাসি। আমাদেরকে আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে তো এটাই শেখানো হয়েছে যে কোরাম করা যাবে না, তো যেটা হচ্ছে যে করতে না করবে আমরা তো ওইটা বেশিই করব। ঠিক আছে। সারা আবার কোথায় গেল? যাই তুমি হোক বুঝছো তো লেডিজ, সারা এক আমি কোরাম কি ঘন্টা বলছি? 7 মিনিটে কি বলতে? আমি বুঝতে পেরেছি। এখন আমাকে বলো যে হুম। 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, তো কি করতে চাও? আচ্ছা, কি জানি বলো, তার মানে তোমার কেমন লাগলো এই যে আমরা একটা লাইভ পডকাস্ট করতেছি? কেমন লাগতেছে তোমার ফান, ওভারঅল? ইটস ফান। আর মেয়েদের একটা কথা বলার জায়গা, একটা সেফ প্লেস, সেদিক থেকেও ভালো। আমরা জানি না এটা কতদিন সেফ থাকবে, আমরা চেষ্টা করতেছি সেফ রাখার, কিন্তু আসলে কোনো কিছু তো আর আমাদের হাতে নাই। মানে এটা তুমি বাংলাদেশে এটাই। বলো বা বিদেশে বলো, মানে বা হচ্ছে যে যেখানেই বলো না কেন, মেয়েদের কোনো ভাত নাই ভাই। এটা সব জায়গায় যে মেয়েরা হচ্ছে খুবই নগণ্য একটা প্রাণী, ওইটাই। এটা হচ্ছে সবাই ওভাবেই দেখে। না, আমার মাঝে মধ্যে মনে হয় চিড়িয়াখানায় একটা স্লট কিন্তু আমাদেরকে দেয়াই যায়, একটা খাঁচা। হ্যাঁ 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 হ্যাঁ। এটা নিয়ে একটা ব্যাপার কিন্তু হইতে পারে। এটা নিয়ে একটা দাবি জানালে আমার মার্সির মনে হয় খুব দ্রুত মার্সির এটা নিয়ে কিচেন একটা সেটআপটা সহ দিলে পাঁচটাশ হয়ে সমস্যা যাবে। হবে না, করতে পারবো। বুঝি নাই তামান্না, কি বলছো? বললাম যে মার্সির কিচেন সেটআপটা সহ চিড়িয়াখানা একটা ঘর দিলে থাকতে পারবো, সমস্যা হবে না। তাইলে ও বাংলাদেশে মা, এসে তুমি কি? আবার বাংলাদেশে মেয়ে হয়ে মার্সি কিচেন সেটআপ এক্সপেক্ট করো? তোমাকে যে 2টা শুকনা ঢ্যাঁড়স খাইতে দিবে এটাই অনেক। ঢ্যাঁড়স কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, চুলের জন্য। আচ্ছা, হোপ টু হিয়ার আপাশি মোর বলছে ফ্রম আওয়ার গার্লস। হ্যাঁ, পড়ো, সারা পড়ো।
girls and women, they should step up and speak up more about their ideas and ideologies. হ্যাঁ, অবশ্যই আমরা সেটাই চাই যে সবাই কথা বলবো, আপনারা কমেন্ট করতে থাকুন, আপনাদের কথাগুলো আমরা পড়বো, হ্যাঁ, এবং আর হচ্ছে আমাদের তো একটা প্ল্যান আছেই যে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা একজন আমাদের গেস্ট নিয়ে আসবো, হচ্ছে আমাদের যারা কমেন্ট করতেছে রেগুলার, লাকি একজনকে, মানে যে ইন্টারেস্টেড আমাদের পডকাস্টে আসার জন্য। লাকি না আনলাকি সেটা আমাদের সাথে কনভারসেশনে আসলে বোঝা যাবে। হ্যাঁ মৃদু মৃদু বলছে ভেন্ডি একটা ভালো খাবার, অবশ্যই ভেন্ডি একটা ভালো হ্যাঁ খাবার, হ্যাঁ বাট বেন শুকনা ভেন্ডি হ্যাঁ, বেন অবশ্যই কাঁচা ভেন্ডি একটা অবস্থায় ভালো ধরায় খাবার, দিলে ভালো না। অবশ্যই। ঢেঁড়স। হ্যাঁ, তো ভাই, হচ্ছে তোমার মানে জীবনে আমার ইন পুরানো ফিউচার কি গাধার করতে বাসায় চাও একটা তামান্না? বিশাল ঢেঁড়স গাছ ছিল, 7 ফুট লম্বা ঢেঁড়স হ্যাঁ গাছ। মাছি। বললাম যে ফিউচারে তোমার প্ল্যান কি, তোমার জীবনে কি করতে চাও? দেশে থাকতে চাও না দেশ ছাড়তে চাও, নাকি বিয়ে শাদী আই করতে এম চাও, বাচ্চা ক্লুলেস। কাচ্চা পালতে চাও? এই নারীর ফিউচার কি? এই নারীদের ফিউচার কি, মানে তোমার ফিউচার কি, মানে তুমি ফিউচারে নিজেকে কিভাবে দেখতে এই চাও? মুহূর্তে আগামী এই 10 মুহূর্তে আমি খুবই ক্লুলেস। বছরে আপনি নিজেকে কোথায় দেখেন? ও মাই গড, এটা কি ছাড়া কি কি মানে কি এটা? হ্যাঁ, আগামী 10 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আগামী 10 বছর আপনি নিজেকে কোথায় দেখেন? এই যে এই ধরনের প্রশ্ন মার্সির কাছ থেকে শিখছি। আগামী 10 বছরে আমি দেখতে চাই যে আমি একটা ফুল টাইম ট্রাভেলার, পার্ট প্লিজ। টাইম কামলা। কামলা বলতে কোন 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 টাইপের কামলা করতে চাও, ওয়াও, মানে তোমার স্টুডেন্ট লাইফ, কিরকম তোমার ধরনের কামলা হইতে চান? একজন বলছে উপদেষ্টা পদে দেখতে চাই। না উপদেশটা না, ওসব উপদেষ্টা হওয়া যাবে না। ঠিক আছে। এটা এটা আমি জানি না আমি কোন টাইপের তেমন না, কামলা, আসলে বাট স্বাস্থ্য মানে উপদেশটা সাস্টেনেবল ইনকাম হইলে খুব থাকবে। ভালো। যে ধরো তুমি তোমার সারা তো সারা 5 আগস্ট আমাকে ফোন দিয়ে বলছে তোমাকে তো স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিচ্ছি। আমি যে মানে ডাবলি কুটি কি বলে। তারপরে শুনলাম না, যে আচ্ছা আমি গণখবরের সুযোগ ভিতরে পাইছি মানুষজন তোমাকে আসলে ঘুমাই গেছে। স্বাস্থ্য উপদেশটা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান, অনেক কিছুই আমি আগামী 10 বছরে প্রধানমন্ত্রী হতে চাই বাংলাদেশের। এখন আমি কিভাবে হব বলো? হুম, এটার জন্য আসলে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, 1905 থেকে শুরু করতে হবে, একদম সলিড বঙ্গভঙ্গ থেকে শুরু করে এই 24 পর্যন্ত একটা ফুল পড়াশোনা দিতে লাগবে। তার মানে তুমি কি বলতেছো যে আমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবো? হ্যাঁ, এটা পারো। ওকে, তাহলে 1905 থেকে শুরু করতে হবে। একটা কাজ করো, তোমরা আমাকে কিছু বাংলা মানে ওই বই আমাকে পার্সেল করে দাও। আমার আবার পিডিএফ ভাল লাগে না পড়তে, আমার বই ধরে ধরে পড়তে মজা লাগে। ওখানকার নীলক্ষেত বলে কিছু নাই যে পিডিএফ প্রিন্ট করে দেয়? এখানে তো হচ্ছে বই প্রিন্ট ওখানে করা হচ্ছে ইলিগেল। আমাকে একটা কিন্ডেল কিনে পাঠা, আমি তোকে বই পাঠাচ্ছি। কি কিনে পাঠাবো? কিছু না। ঠিক আছে। কি কিনে পাঠাবো বললাম? ও তোমার কাছে একটা কিন্ডেল চাইছে। ওকে। ও সুন্দর করে ওকে বলছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। ও তো যে কোনো কিছুই ওকে বলে দেয়, আমরা যাই ভ্যার ভ্যার করি। ওই যে বাচ্চারা ট্যান্ট্রাম থ্রো করলে মারা যেরকম ওকে বলো, ও তো তোমার মমি, ও তো তোমাকে ওকে বলবেই। হ্যাঁ সেটাই না। না, ও তো কুল মমি, ও তো মানে এরকম হচ্ছে বিট্রে করবে না বাচ্চাদেরকে। না না না, আমি 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 এই প্রজন্মের মমি, আমি কি আর সে আগের প্রজন্মের মমিদের মতো আচরণ করবো নাকি? কি বলো, আমার বাচ্চা যা চাবে আমি তাকে মন প্রাণ উজাড় করে দিব। না দিলে সেটা স্ট্রেট কাট উম, করবে যে না দিব না। নানি, আমাকে একটা ক্যামেরা কিনে দাও। ছবি তোলা ভালো না? এই যে মোবাইল ফোনে ছবি হচ্ছে যে নিজেকে দেখতে পাচ্ছ, সেটাই অনেক। নিজেকে ওভাবে দেখো, প্রতিদিন ছবি তো মোবাইলের ক্যামেরাটা নিজেকে খুলে তুলবো দেখো। না, ছবি তো রাস্তাঘাটে তুলে বেড়াবো, প্রকৃতির ছবি তুলবো। প্রকৃতি দেখবা কেন ছবি তুলবা? আমার তুমি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে একটু সৌন্দর্য মনে উপভোগ করবা, থাকে কেন না। ক্যামেরা বন্দি করে রাখতে হবে? ক্যামেরা বন্দি করার জন্য আমাদের আশেপাশে অনেক এই যে লোকজন আছে। দেখছো, এই যে দেখছো, তোমার
ভয় মেয়ে আর আসবে। নাতির মধ্যে ডিসক্রিমিনেশন শুরু হয়ে গেছে। একজন কিন্ডেল চাইছে, দিয়ে দিতেছে ওকে, আমি ক্যামেরা চাইলাম, আমাকে হচ্ছে নেচারের জ্ঞান দিতেছে। এখন আমাকে বনে জঙ্গলে হুদাকামে বসে থাকতে হবে। এইসব ফটোগ্রাফার হয়ে কোনো লাভ নেই। ফটোগ্রাফার তো ভাত নাই, যেটা ভাত আছে ওটাতে মনোযোগ, মানে মনোযোগী হবা। কি বলো তুমি এগুলা? বেবি তুমি হচ্ছে তোমার বাচ্চাকে একটু সামাল দিও। মি ওয়ান্ট ক্যামেরা, মাম্মা মি ওয়ান্ট ক্যামেরা, তুই বল ওকে। ওকে। এই তো, দ্যাটস মাই মামি। আচ্ছা, আমরা 1 ঘন্টা 15 মিনিটে চলে আসছি। আমাদের মনে হয় আজকের মতো বিদায় নেওয়া উচিত। আমরা অনেক রঙ্গ তামাশা করলাম আজকে, হ্যাঁ জীবনের হচ্ছে অনেক কিছুও বললাম। আরো অনেক কিছু বলার আছে হ্যাঁ, আসলে, মানে চাইলেও বলতে পারি না আর কি, অনেক কথা। না আমরা তিনজন আসলে একটা এপিসোডে কখনো কভার করতে পারবো না নিজেদের পেটের কথা বা যা কিছুই আছে। এটাই। তো হ্যাঁ, আমরা আবারও তামান্নাকে আমাদের পডকাস্টে পাবো আশা করি সামনে। এত দ্রুত পাবো না, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পাবো না, কিন্তু পাবো আবার। হ্যাঁ, আবার আশা করছি আমরা কখনো, মানে দেখা গেল আমরা 3-4 জন এসে হচ্ছে যে হাজির হলাম, যার পাশে আরেকজনকে রাখলাম আমাদের পরিচিত একজনই, মানে যে আমাদের হচ্ছে কাছের কেউ আর কি, আমাদের 3 জনেরই কাছের এরকম একজনকে রাখলাম আমরা, হুম। হ্যাঁ যে 4 জন হচ্ছে তখন পডকাস্ট করলাম। তো আজকের এপিসোডটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে তোমাদের সাথে কথা বলে, বিশেষ করে তামান্নার সাথে কথা বলে। তামান্না অনেক কিছু শেয়ার করলো। আর সারার কথা কি আর বলবো, মানে কিছুই বলার নাই আর কি তোমাদেরকে নিয়ে। এখন আমরা চলো, আমরা বিদায় নিই। আমার অনেক খিদা লাগছে, আমার ভাত খাইতে হবে, তোমাদের ঘুমানো উচিত, তোমরা ঘুমাও। হ্যাঁ, আমার আমরাও ঘুমাই গ্যাসের যাই। ট্যাবলেট খাইতে হবে, আমি অনেক কাচ্চি খাইছি আজকে। টেক কেয়ার, গুড টু নো ইউ অল। হ্যাঁ আপাশি, আপনার সাথে গ্যাসের কথা ওষুধ বলে খুব। খাও, বেশি করে পানি খাও, তারপরে ঘুমাও। বাই বাই। বাই। বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি বাংলাদেশের সবাইকে, কানাডার সবাইকে শুভ দুপুর। হ্যাঁ, বাই বাই। বাই বাই থ্যাংক বাই। বাই। ইউ তামান্না, again. থ্যাংক থ্যাংক ইউ ইউ তামান্না, তোমারও। থ্যাংক ইউ মার্সি।